হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাংক রয়েছে 2026-এর, সেই কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার যে ওয়ানটা রয়েছে, সেই মডেল কোশ্চেন পেপার ওয়ানের 40টা যে অঙ্ক, সেই 40টা অঙ্কের সলিউশন তোমাদের দেখাবো। দেখো, আমি চেষ্টা করব, যেহেতু তোমাদের অঙ্কগুলো করানোর সাথে আমি বোঝাবো, তাহলে আমি চেষ্টা করব অঙ্কগুলো 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে। ওকে, আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, আমরা যখন অঙ্ক শিখি, কোনো অঙ্ক দেখবে সেটা লেন্দিভাবে শিখি, একটু বড়োভাবে শিখি, কোনো অঙ্ক শর্টকাট থাকে সেইভাবে শিখি। কিন্তু আমরা যখন কোনো একটা কোশ্চেন সলভ করি, সেই কোশ্চেন সলভ করতে গিয়ে দেখবে কোশ্চেনের মধ্যে কোনো একটা থিওরি রয়েছে বা কোনো একটা অঙ্ক রয়েছে, সেটা অনেকগুলো নিয়মে হয় ইন দ্য সেন্স তুমি তার লেন্দি প্রসেসে করলেও করতে পারো, অথবা কিছু শর্টকাট ট্রিক্স থাকে যেগুলো এক্সাম হলে আমাকে মাথায় রাখতে হবে যে এইভাবেও অ্যান্সার করা যায়। সেইগুলো আমরা এখান থেকে ধীরে ধীরে শিখবো, তো আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করি, এবং আমি চেষ্টা করব তোমাদের থিওরি সঙ্গে কনসেপ্ট এবং সঙ্গে শর্টকাট যে ট্রিক্স বা অপশান চুজ করার যে টেকনিক, কী দেখে বুঝবো কোন অপশানটা হতে পারে বা কোনটা হওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি বা কোনটা হবেই, ঠিক আছে, সেইগুলো আমরা কীভাবে বুঝবো সেইগুলো আমি তোমাদের শেখানোর চেষ্টা করবো। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো, মডেল কোশ্চেন পেপার ওয়ানের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, প্রথম এক নম্বরে যে কোশ্চেনটা দেখো তো কী বলছে। এ একটা সেট দিয়ে দেওয়া আছে 2, 3, 5, বি অ্যানাদার একটা সেট বলে দেওয়া আছে 2, 3, 6, 8, 10। এবারে কি বলছে এই সেটে একটা সম্বন্ধ সংজ্ঞায়িত আছে। কি বলছে, এক্স রো ওয়াই, কি বলছে ওয়াই এক্সের গুণিতক। এইটা আমাদের দরকার, কি না, ওয়াই এক্সের গুণিতক। তাহলে ওয়াই এক্সের গুণিতক, এক্স কোত্থেকে আসবে, এক্স আসবে এ থেকে, কারণ রিলেশনটা এ থেকে বিতে। ওয়াই কোথা থেকে আসবে, ওয়াই আসবে বি থেকে, এবং ওয়াইটা কী হবে, ওয়াইটা হবে এক্সের গুণিতক। তার মানে দেখো, আমি রো রিলেশন কী করে তৈরি করব না, আমি রো রিলেশনের মধ্যে কিরম এলিমেন্ট থাকবে, রো রিলেশনের মধ্যে এক্স কমা ওয়াই এলিমেন্ট থাকবে। এক্সটা কোত্থেকে আসবে, এক্সটা হচ্ছে এ থেকে আসবে, ওয়াইটা কোত্থেকে আসবে, ওয়াই আসবে বি থেকে, এবং ওয়াইটা কী হবে, ওয়াইটা হবে এক্সের গুণিতক। তাহলে আমি কেমন করব দেখো, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি প্রথমে এক্স এলিমেন্ট তুলবো। এক্স এলিমেন্ট মানে এ সেট থেকে, দেখো তো এ সেটে 2, 3, 5 আছে, তাহলে আমি প্রথমে 2টা তুললাম। আমি দেখবো বি সেটে কারা কারা 2-এর গুণিতক, তাদের সঙ্গে 2 রিলেশনে থাকবে। দেখো বি সেটে একটা 2 আছে, তার মানে 2-এর সঙ্গে রিলেশনে থাকবে। বি সেটে 6 আছে, তার মানে রোয়ের মধ্যে 2,6 থাকবে। বি সেটে 8 আছে, তার মানে রোয়ের মধ্যে 2,8 থাকবে। এরকম করে দেখো 2,10 থাকবে। তাহলে এ সেট থেকে 2 তুললে বি সেটে 2-এর কারা কারা গুণিতক তাদের নিয়ে একটা পেয়ার তৈরি করলাম। এবারে দেখো, এবারে এ সেটে 3 আছে, তাহলে আমি দেখবো এ সেটে 3-এর জন্য বি সেটে কারা কারা 3-এর গুণিতক আছে। 3 নিজের সঙ্গে গুণিতক হবে। আচ্ছা, তাহলে 3,3 হবে, 3,6 হবে। দেখো আর কেউ নেই বি সেটে যারা 3-এর গুণিতক। এরপরে দেখো এ সেটে হচ্ছে 5 আছে, তাহলে 5 তুললে দেখো বি সেটে কে আছে, দেখো বি সেটে শুধুমাত্র 10 আছে, যেটা 5-এর গুণিতক। ব্যাস, এটা হয়ে গেল রো। এটা দেখো তো কোন অপশানে আছে, 2,2, 2,6, এটা হচ্ছে অপশান বিতে আছে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট 2-এর দাগের অঙ্ক দেখো, 2-এর দাগের অঙ্ক কী বলছে দেখো। 2-এর দাগের অঙ্ক বলছে, এ এবং বি দুটি অশূন্য সেট, এ থেকে বিতে একটি চিত্রণ এফ এবং একটি সম্বন্ধ আর সংজ্ঞাত হলে কোন সম্পর্কটা নিচে হবে। তার মানে দেখো, এ একটা সেট, বি অ্যানাদার একটা সেট, এ থেকে বিতে একটা চিত্রণ এফ বলছে, আর যদি রিলেশন আর দিয়ে লেখে, তাহলে এই চিত্রণ আর রিলেশনের মধ্যে সম্পর্ক কী। একটা জিনিস মনে রাখবে, কোনো চিত্রণ সে সবসময় সম্বন্ধ হবে। সে সবসময় সম্বন্ধ হবে, কিন্তু উল্টোটা সত্য নয়, সব সম্বন্ধ চিত্রণ হবে না। সব চিত্রণ সম্বন্ধ একটা, কিন্তু সব সম্বন্ধ চিত্রণ নয়। তার মানে কি, তার মানে চিত্রণটা হচ্ছে ছোট, সম্বন্ধ আরও বড়, সম্বন্ধের সেটটা আরও বড়। তখন এখান থেকে কোন অপশানটা আসবে, এখান থেকে হচ্ছে অপশান বি আসবে। সম্বন্ধের মধ্যে সম্বন্ধ বড় সেট হবে, তার মধ্যে চিত্রণ একটা সাবসেট হবে, ঠিক আছে। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে রিলেশন আর। তার মানে আমাদের এখানে অপশান বি হবে। নেক্সট দেখো, 3-এর দাগের অঙ্ক কী বলছে দেখো। 3-এর দাগের অঙ্কে বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা। আচ্ছা দেখো তো, 3-এর 1-এর দাগের অঙ্ক যেটা বলছে, একটা ফাংশন দেওয়া আছে। কি ফাংশন দেওয়া আছে না, ফাংশনটা দেওয়া আছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার সাচ দ্যাট দেওয়া আছে দেখো এফ এক্স ইকুয়াল টু কস 112x মাইনাস 37। এবার দেখো ডান দিকে যে অপশানগুলো আছে, কি কি চেক করতে হবে, এক উপরিচিত এই দুটো চেক করে আমাকে বলতে হবে যে এটা কী ধরনের ফাংশন হবে। একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে কস আছে। আচ্ছা, ডোমেন কী আছে, ডোমেন আছে রিয়েল নাম্বার। দেখো এই ডোমেন থেকে আমি ধরো দুটো সংখ্যা তুললাম, 0 আর পাই। এই 0 আর পাই হচ্ছে দুটো সংখ্যা আলাদা। তাহলে দেখো এদের ক্ষেত্রে এফ অফ জিরো যদি বের করি, দেখো তো এই এক্সের জায়গায় 0 পুট করলে তাহলে আমার কী আসবে, কস অফ মাইনাস 37। আমরা কি জানি, কসের ক্ষেত্রে মাইনাস বাইরে আসে না, তার মানে এটা যাবে কস অফ 37। আর দেখো তো এফ অফ যদি আমি পাই করি, তাহলে দেখো তো এইটা হবে কস 112 পাই মাইনাস 37। এবার একটা জিনিস খেয়াল করো, 112 পাই মানে কোন কোয়াড্রেন্ট আছে। এবার দেখো এই একটা পাই, এই দুটো পাই, আর দেখো
টু পাই মাইনাস করলে কোথায় দেখো ফোর্থ কোয়াড্রেন্ট, মানে আমি যেটা বলতে চাইছি টু পাই মাইনাস থিটা থাকলে কস কোথায় আসে ফোর্থ কোয়াড্রেন্ট। এরপরে দেখো টু পাই যদি আমি ফোর পাই করি আবার এক পাক ঘুরে আসি তাহলে ফোর পাই করলে কি ফোর পাই করলে সেটাও কী হবে সেটাও ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আমি মানে এখান থেকে কী দেখছি যে পায়ের সঙ্গে যদি জোর গুণিতক থাকে, পায়ের সঙ্গে জোর গুণিতক থাকলে এবং তার পাশে যদি মাইনাস দিয়ে কোনো অ্যাঙ্গেল থাকে সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। দেখো মানে এখানে সেই ফরম্যাটটা আছে, পায়ের সাথে জোর গুণ আছে, মাইনাস একটা 37 আছে, তাহলে কী দেবে কস হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট কসের নিজের ঘর, তার মানে ওটা প্লাস দেবে, পাই আছে মানে কি যুগ্ম, এটা কস দেবে আর এটা 37। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে পাই আর জিরো দুটো আলাদা সংখ্যা কিন্তু তাদের ইমেজ দুটো কী এলো, তাদের ইমেজ দুটো সমান চলে এলো, তার মানে কি এটা 1 1 নয়, এটা হচ্ছে 1 1 নয়, 1 1 নয়। ঠিক আছে, আচ্ছা অন টু হবে কিনা চেক করতে হবে। দেখো ফাংশনটা কী আছে, ফাংশনটা আছে হচ্ছে cos x, তাহলে আমরা জানি কসের ভ্যালু সবসময় -1 থেকে +1 মধ্যে থাকে, তার মানে এর যে রেঞ্জ আসবে, এর যে রেঞ্জ সেটটা আসবে সেটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল -1, +1, কিন্তু এর যে কোডোমেন সেটটা আছে, কোডোমেন সেটটা কি, কোডোমেন সেট রিয়েল নাম্বার, তার মানে কি রেঞ্জ যদি কোডোমেনের সঙ্গে সমান হয়ে যায় তখন সেটা অন টু ফাংশন হয়, কিন্তু এখানে রেঞ্জ কি হচ্ছে কোডোমেনের প্রপার সাবসেট হচ্ছে, তার মানে এটা অন টুও নয়, তার মানে দেখো তো ফাংশনটা 1 1 নয় এবং উপরিচিত্র নয়, তাহলে কী হবে দেখো এই দেখো অপশান সি হবে কি 1 1 নয় উপরিচিত্র নয়। তাহলে দেখো আমি ফার্স্ট এখান থেকে দেখবো যে কোন অপশানটা অ্যান্সারে 1 নম্বরটা সিতে গেছে, দেখো এই অপশান এতে গেছে আর হচ্ছে অপশান হচ্ছে ডিতে গেছে। এবারে চেক করবো 2 নম্বর, দেখো 2 নম্বর ফাংশনটাও সেম কী আছে না এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ, তাহলে 2 নম্বরে দেখো এফ এক্স যেহেতু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফাইভ আছে, তার মানে দেখো এটা 1 to 1 তো হবে না, কেন হবে না, কারণ দেখো তুমি যদি 2 তুলে মানে এক্সের জায়গায় যদি আমি 2 ইনপুট দিই তাহলে ডান দিকে 0 আসবে, কারণ 2 - 2 0 হবে, যেহেতু এক্স মাইনাস টু একটা ফ্যাক্টর। সিমিলারলি তুমি 3 দিলেও 0 হবে, আবার সিমিলারলি তুমি 5 দাও এও দেখো 0 আসবে, তার মানে আমি কী দেখছি 2 3 5 এরা প্রত্যেকে আলাদা আলাদা সংখ্যা কিন্তু তাদের ইমেজ কী চলে আসছে, ইমেজ সমান চলে আসছে, তার মানে এটা 1 1 নয়, তার মানে এটা 1 1 নয়। এবারে দেখবে এই যে ফাংশনটা এটা হচ্ছে তোমার এক্স কিউব ফরম্যাটে আসবে, এক্স কিউব দিয়ে আরও কিছু আসবে, কিন্তু এটা এই 3টে এক্স গুণ করলে কী হয় এক্স কিউব হয়, এবং যেহেতু ফাংশনটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার তাহলে মনে রাখবে ফাংশন যদি এক্স কিউব থাকে এবং রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার হয় তাহলে এটা হচ্ছে সবসময় একটা অন টু ফাংশন হয়, এটা হচ্ছে উপরিচিত্র। এই ছোটোখাটো কথাগুলো মনে রাখতে হবে, রাখলে তবে তাড়াতাড়ি আমরা অ্যান্সার করতে পারবো। তার মানে কি এটা হচ্ছে 1 1 নয় কিন্তু উপরিচিত্র হবে, তার মানে কি আসবে দেখো তার মানে এই দুইটা কী হবে, দুইটার পাশে বি এর সঙ্গে ম্যাপ করবে, 1 1 হবে না কিন্তু উপরিচিত্র। তাহলে দেখো আমরা তো প্রথম মানে টার্গেট ছিল অপশান এ নয় ডি, অপশান এতে কী দেখছি 2 বিতে যাচ্ছে, তাহলে অপশান 3 মানে 3 নম্বরটা তাহলে কোথায় যাবে, 3 নম্বর মাস্ট বি গোয়িং টু অপশান এ। ঠিক আছে, তার মানে আমার এইটা তাহলে কোথায় যাবে, এটা হচ্ছে আমার এ অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো নেক্সট 4 দাগের অঙ্ক কী বলছে দেখো, বলছে জিএক্স একটা বলে দেওয়া আছে, দেখো জিএক্স সমান বলা আছে 1 + √(x). আচ্ছা দেখো এই আরেকটা বলা আছে এফ অফ জিএক্স সমান তোমার দেখো দেওয়া আছে 3 + 2√(x + x). এখন বলছে এফ অফ এফ এক্সের মান কত, এখানে কী চেয়েছে না এফ অফ এফ এক্সের মান হচ্ছে কত। আমার তাহলে কি এই এফ এক্সের যে মান, এই এফ এক্সের মানটা আমাকে ফার্স্ট বের করতে হবে। দেখো এখানে একটা জিএক্সের মান তোমার দিয়ে দেওয়া আছে, ওকে, আর দেখো এফ অফ জিএক্সের মান তোমার দিয়ে দেওয়া আছে, তাহলে যেহেতু এখানে জিএক্সের মান দেওয়া আছে আর এখানে দেখো এফ অফ জিএক্স আছে, তাহলে এই জিএক্সের জায়গায় আমি এই যে জিএক্সের মান 1 + √(x) এটা পুট করে দেবো, তাহলে এটা আমি লিখছি 1 + √(x) সমান 3 এটা যেমন ডান দিকেরটা যেমন আছে তেমন রাখলাম, কারণ যেখানে শুধুমাত্র জিএক্স ছিল সেখানে আমি জিএক্সের মানটা লিখলাম। এবার এই অঙ্কগুলো কিরকম করে সলভ করে না, এই যে এফ অফ এই যে ফার্স্ট ব্র্যাকেটে এই যে মানটা আছে এটাকে তোমরা হচ্ছে ওয়াই ধরে নেবে প্রথমে, তাহলে দেখবে এটা ওয়াই সমান কী হবে 1 + √(x). ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা এক্সের মান মানে হচ্ছে বের করবো, তাহলে দেখো 1টাকে এপারে আনলে y - 1 সমান √(x). সো দিস ইকুয়ালস টু দুদিকে স্কোয়ার করলে এটা হয়ে যাবে y - 1 তার হোল স্কোয়ার। ওকে, এবার এই অঙ্কেতে চলে এসো, দেখো তো এই অঙ্কেতে এলে তাহলে কী হবে, এইটা তো আমি y ধরেছি তাহলে এই জায়গায় আমি y লিখবো, আর দেখো ডান দিকে 3 + 2 ইন্টু এখানে একটা √(x) আছে, তাহলে √, দেখো এক্সের জায়গায় আমি y - 1 লিখবো, তাহলে 2 ইন্টু y - 1 আর এক্সের জায়গায় আমি কী লিখবো এইটা লিখবো y - 1 তার হোল স্কোয়ার লিখবো, y - 1 তার হোল স্কোয়ার, ব্যাস এটা আমি ভেঙে দেবো, তাহলে 3 প্লাস এটা হয়ে গেল 2y - 2 প্লাস এটা দেখো হোল স্কোয়ারে ভাঙলে y² - 2y + 1, দেখো 2y কেটে যাবে, আর দেখো তো এটা ক্যালকুলেশন করলে এটা y² হবে, এটা 3 1 4 - 2 মানে +2 হবে, তার মানে আমার এফ ওয়াই চলে এলো এইটা। এবারে জানবে ফাংশন মানে হলো একটা নিয়ম, সেই মানে নিয়মের মধ্যে তুমি এক্স দিলে এক্স দিয়ে আউটপুট দেবে, ওয়াই দিলে ওয়াই দিয়ে আউটপুট দেবে, যেমন দেখো এই যে আমার চলে এলো এফ ওয়াই সমান y² + 2, তার মানে এটা একটা নিয়ম, তুমি এখানে যাকে ইনপুট দেবে ও আউটপুটে এইটা দেবে, তার মানে আমি যদি ওয়াইয়ের জায়গায় এক্স ইনপুট দিব তাহলে কী হবে ডান দিকে কী দেবে না x² + 2, তাহলে আমি এফ এক্সটাকে প্রথমে আমি এক্স দিয়ে মানে এফ ওয়াইটাকে ওয়াইয়ের জায়গায় এক্স ইনপুট করে এক্স দিয়ে কেমন দেখতে হয় সেটা আমি লিখে নিলাম, কী লিখলাম x² + 2। কেন লিখলাম, কারণ দেখো আমার চেয়েছে এফ এক্স দিয়ে এফ অফ এফ এক্স, তার মানে দেখো এবারে দেখো এফ অফ এফ এক্স, তাহলে কী হবে
না দেখো আমি এই এফ এক্স মানে কত এক্স স্কোয়ার প্লাস টু, ঠিক আছে। তাহলে আমি যেটা করবো প্রথমে, এখানে এফ এক্স মানে কী আছে এক্স স্কোয়ার প্লাস টু, তাহলে এখন যদি আমি এই এক্সের জায়গায় এফ এক্স ইনপুট দিই, দেখো এখানে এফ এক্স মানে এই বাইরের এফের জন্য ভিতরে কী ইনপুট দেওয়া হচ্ছে এফ এক্স, তাহলে ডান দিকেও এক্সের জায়গায় এফ এক্স ইনপুট হবে, তাহলে কী হবে এফ এক্স তার হোল স্কোয়ার প্লাস টু, আবার এফ এক্স মানে কত এক্স স্কোয়ার প্লাস টু, তাহলে এখানে যদি আমি লিখি এক্স স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস টু, এটা হোল স্কোয়ারের ফর্মুলা ফেলো, কী হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস টু, তার মানে দেখো তো আমাদের এখানে মানে কী এলো, এটা এলো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স। দেখো তো আমাদের তাহলে অ্যান্সার কী এলো, অ্যান্সার হলো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স, অপশান ডি হলো অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে। নেক্সট দেখো 5 দাগের অঙ্ক, একটা বিপরীত বৃত্তীয় অঙ্ক দেওয়া আছে, এটা কী হবে দেখো, এটা জাস্ট সলভ করতে হবে। কীভাবে সলভ করবো দেখো, তুমি এটা প্রথমে, এটা যেহেতু টু কট ইনভার্স আছে, তাহলে এটা আমি প্রথমে কটটাকে ট্যান করে নেবো, কিন্তু পাশেরটাকে আমি 1/2 রাখতে চাইছি, সেই কারণে এটা আমি কী করবো π/2 মাইনাস ট্যান ইনভার্স হাফ, কারণ আমরা কী জানি কট ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স 1 π/2। আচ্ছা মাইনাস এটা হয়ে যাবে, এটা যেমন আছে তেমন রেখে দাও কট ইনভার্স 4/, এবারে দেখো এটা যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কী হবে, প্রথমটা এটা পাই হবে, মাইনাস এটা হবে 2 ট্যান ইনভার্স হাফ, মাইনাস এটা যেমন কট ইনভার্স 4/3 আছে তেমনই রেখে দাও। আচ্ছা দিস মানে ইকুয়াল টু পাই মাইনাস, দেখো 2 ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা ফেলবো কী দিয়ে, ট্যান দিয়ে, তাহলে 2 ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা ট্যান দিয়ে কী হয় না, ট্যান ইনভার্স 2x, এক্স মানে এখানে হচ্ছে হাফ, নিচে হচ্ছে 1, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কত হাফের স্কোয়ার, দ্যাট মিনস 1/4। ওকে, পাশেরটা যেমন মাইনাস কট ইনভার্স 4/3 আছে তেমন রেখে দাও। দিস ইকুয়ালস টু পাই মাইনাস, দেখো তো এটা ক্যালকুলেশন করলে ট্যান ইনভার্স 2 কেটে গেল, নিচে দেখো 1 থেকে 1/4 বিয়োগ করলে 3/4 হয়, তাহলে সেটা উল্টে গেলে কত হবে 4/3, কারণ যেহেতু নিচে 3/4 আসছে তাহলে উল্টে যাবে, উল্টে গেলে কত হবে 4/3। আর এইটা পাশে যেমন কট ইনভার্স 4/3 আছে তেমন রেখে দাও। দেখো এই দুটো থেকে আমি যদি মাইনাস কমন নিই এটা তাহলে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা কিসের ফর্মুলা না, এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, তাহলে এই যে আমি কি লিখতে পারি π/2, তাহলে পাই মাইনাস π/2 কত আসবে π/2, দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। চলো নেক্সট অঙ্কে যাও। দেখো 6 দাগের যে অঙ্কটা আছে আমরা অপশান টেস্ট করবো, দেখো তো অপশান টেস্ট করবো খুব সহজ হবে, কী আছে সাইন ইনভার্স 6x প্লাস সাইন ইনভার্স 6√3x সমান কী আসতে হবে, সমান আসতে হবে মাইনাস π/2 90 ডিগ্রি। দেখো এখানে একটা জিনিস প্রথম অপশানে কী আছে প্লাস মাইনাস 1/12, তাহলে আমি যদি এক্সের জায়গায় প্লাস 1/12 পুট করি, দেখো তো কী আসবে, এখান থেকে দেখো এটা আসবে সাইন ইনভার্স, এখানে 1/12 পুট করলে এক্সের জায়গায় কত হবে 6/12, দ্যাট মিনস এটা হয়ে যাবে হাফ, প্লাস এইটা দেখো সাইন ইনভার্স, এখানে যদি আমি 1/12 পুট করি এটা মানে ওপরে 6√3/12, এটা যাবে √3/2, দেখো এর মান হচ্ছে 30 ডিগ্রি, এর মান হচ্ছে 60 ডিগ্রি, এটা তোমার আসছে প্লাস 90 ডিগ্রি, কিন্তু আমার কী আসতে হবে মাইনাস 90 ডিগ্রি। তাহলে এবারে আমি এক্সের জায়গায় মাইনাস 1/12 পুট করবো, করলে কী আসবে, এটা আসবে মাইনাস হাফ, আচ্ছা এটা আসবে মাইনাস √3/2। দেখো সাইন ইনভার্সের ক্ষেত্রে আমরা কি জানি, মাইনাস থাকলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসে, দ্যাট মিনস এটা হবে মাইনাস সাইন ইনভার্স হাফ, এটা আসবে মাইনাস সাইন ইনভার্স হাফ, এটার ক্ষেত্রেও মাইনাস বাইরে বেরিয়ে আসবে, সুতরাং এটা হবে মাইনাস সাইন ইনভার্স √3/2। তাহলে এটার ক্ষেত্রে কী আসছে মাইনাস 30 ডিগ্রি, এটার ক্ষেত্রে মাইনাস 60 ডিগ্রি, দ্যাট মিনস এটার ক্ষেত্রে মাইনাস 90 ডিগ্রি, আমার মিলে গেল অ্যান্সার। তাহলে আমাদের কতর জন্য স্যাটিসফাই করলো, -1/12, তখন অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো 7 দাগের অঙ্ক, সেক স্কোয়ার কট ইনভার্স 1/√3, তাহলে এটা হলো সেক স্কোয়ার, দেখো কট ইনভার্স 1/√3, কট কতর মান হচ্ছে 1/√3 হয় সেটা ভাবলেই চলে আসবে। দেখো কট হচ্ছে 60 ডিগ্রির মান দেয় 1/√3, তাহলে কট ইনভার্স 1/√3 মানে হলো 60 ডিগ্রি, প্লাস এখানে দেখো এটা হয়ে গেল ট্যান স্কোয়ার কোসেক কতর মান মানে √2 দেয় 45 ডিগ্রি, তাহলে এটা গেলো 45 ডিগ্রি, তাহলে এটা মানে সেক 60 তার হোল স্কোয়ার, সেক 60-এর মান 2 তার হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার, ট্যান 45 তার হোল স্কোয়ার, ট্যান 45 মানে 1 তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 4 × 5 অ্যান্সার, তখন আমার এটা হয়ে গেলো অপশান সি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট 8 দাগের অঙ্ক দেখো, ম্যাট্রিক্সের অঙ্ক, দুটো সমীকরণ দেওয়া আছে, ম্যাট্রিক্স সমীকরণ, তবে বি ম্যাট্রিক্স চেয়েছে। দেখো সমীকরণ দুটো যেমন দেওয়া আছে দেখে কি মনে হচ্ছে অপনয়ন করতে হবে, সেই ক্লাস 9-এ যেরকম শিখেছিলাম, এবং যেহেতু বি ম্যাট্রিক্স লাগবে তাহলে অপনয়ন করে আমার এটাকে তাড়াতে হবে। তাহলে দেখো প্রথম এই যে সমীকরণ দেওয়া আছে এটা থেকে যদি এইটা থেকে এবং এইটা থেকে যদি আমি এ তাড়াতে চাই তাহলে প্রথমটার সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে প্রথমটা সবার সঙ্গে 2 গুণ করে দাও, দেখো 2a আসবে, তারপরে কি আসবে 4b, আর দেখো যেহেতু ডান দিকে ম্যাট্রিক্স আছে একে 2 দেওয়া গুণ মানে কি সবার সঙ্গে 2 গুণ, তাহলে দেখো সবার সঙ্গে 2 গুণ করলে 2, 10, 6 আর এটা হচ্ছে 14 আসবে। আচ্ছা তার নিচে আমি দ্বিতীয় ম্যাট্রিক্স, ওটা কিছু গুণ করার দরকার নেই, ওটা হচ্ছে যেমন আছে তেমন রেখে দাও, এটা হচ্ছে কত আসবে, এটা হচ্ছে -2, 5, 0, 7, ওকে।
এবারে জাস্ট অপনয়ন করবো, বিয়োগ করে দেবো। অপনয়ন করলে বিয়োগ করলে কী হয়, এই সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। দেখো 2a কেটে গেল, ওপরে আছে -4b আর নিচে দেখো এই চিহ্নটা নিতে হবে কত, +3b, দ্যাট মিনস -b। আর এই ডান দিকে দুটো ম্যাট্রিক্স বিয়োগ, ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলে 2 -2 দ্যাট মিনস এটা 4 হবে, এটা 5 হবে, এটা 6 হবে, এটা 7 হবে। এপারে মাইনাসটাতে ভাগ করে দাও। দেখো এপারে মাইনাসটাতে ভাগ করলে কী হবে, সবাইকে মাইনাস দিয়ে ভাগ, তাহলে -4 -5 -6 -7। তাহলে দেখো আমার অ্যান্সার চলে এলো হচ্ছে অপশান এ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট দেখো 9 দাগের যে অঙ্কটা কী বলছে, এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে নিচের কোনটা সঠিক। পরে দেখো যে এক্সপ্রেশনগুলো দেওয়া আছে A + A ট্রান্সপোজ A × A ট্রান্সপোজ, এটা একটা থিওরি, ঠিক আছে। এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা অপশান ডিটা কারেক্ট হবে। এই থিওরিটা মনে রাখবে তোমরা। থিওরিটা কি না, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে A + A ট্রান্সপোজ এটা হবে প্রতিসম, এটা হবে প্রতিসম। আর A - A ট্রান্সপোজ এটা হবে B প্রতিসম, এটা হবে B প্রতিসম। এই দুটো জিনিস মনে রেখো। দেখো এখানে কি আছে, এখানে A + A ট্রান্সপোজ প্রতিসম, তাহলে এটা হচ্ছে অপশান ডি কারেক্ট। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 10 দাগের অঙ্কটা দেখো। 10 দাগের অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। 10 দাগের অঙ্কটা আমি একটু দেখাবো, হয়তো একটু সময় যাবে, তোমরা দেখো। দেখো বলছে AB দুটো 3 cos 3 কমের ম্যাট্রিক্স। আচ্ছা AB সমান A বলে দেওয়া আছে, আর একটা ইনফরমেশন দেখো দেওয়া আছে BA সমান B। তাহলে বলছে নিচের কোনটা ঠিক। দেখো অপশান এ, অপশান এতে কী আছে, AB তার হোল কিউব। দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা লেখা যায় না A কিউব B কিউব, ফলে এটা সত্য হবে কিনা আমার চেক করতে হবে বাই গিভেন কন্ডিশন। এই দুটো কন্ডিশন দিয়ে ওটা সত্য আসছে কিনা আমাকে চেক করতে হবে, ঠিক। কিন্তু এটা দেখে বলা যায় না যে এটা A কিউব B কিউব হবে, কারণ আমরা বীজগণিতে কী করি, বীজগণিতে আমরা কী করি, এক্স ওয়াই হোল কিউব মানে এটা লিখে দিই X কিউব Y কিউব। কেন লিখতে পারি, তার কারণ আছে। কারণ হচ্ছে দেখো XY হোল কিউব মানে 3টে XY গুণ, এটাই তো বীজগণিতের নিয়ম, ঠিক আছে। XY হোল কিউব মানে 3টে XY গুণ। এবারে বীজগণিতের ক্ষেত্রে এই যে Y আর এই যে X এরা এক্সচেঞ্জ করা যায়, আবার এই যে Y এই যে X এদেরকে এক্সচেঞ্জ করা যায়, ফলে এদেরকে এক্সচেঞ্জ করে মানে বীজগণিতে অ্যাকচুয়ালি বিনিময় নিয়ম মেনে চলে। বীজগণিতে এই যে XY গুলো বিনিময় নিয়ম মানে, ফলে এদেরকে এক্সচেঞ্জ করলে সব এক্সগুলোকে একসঙ্গে আনা যায়, ফলে সব মানে এক্সগুলোকে একসঙ্গে এনে গুণ করলে X কিউব হয়ে যায়, আর সব ওয়াইগুলোকে একসঙ্গে নিয়ে এসে গুণ করলে Y কিউব হয়ে যায়। সুতরাং এটা বীজগণিতের জন্য মানে এই জিনিসটা হচ্ছে প্রযোজ্য, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে, তুমি যদি AB লেখো, এটা AB লেখো, এটা AB লিখলে, ঠিক আছে। এবারে দেখো এই B আর A তুমি তখনই এক্সচেঞ্জ করতে পারবে যদি যদি ম্যাট্রিক্স বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু আমরা জানি ইন জেনারেল ম্যাট্রিক্স বিনিময় নিয়ম মানে না। তাহলে এখান থেকে আমি খুব বড় জোর কী করতে পারি, ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলে। অ্যাসোসিয়েটিভ মানে যে যেখানে বসেছিল সে সেখানে থাকবে, আমি শুধু ব্র্যাকেটগুলো এক্সচেঞ্জ করবো। দেখো প্রথমে A ছিল, B ছিল, তারপরে A ছিল, B ছিল, তারপরে A ছিল, B ছিল। আমি এই ব্র্যাকেটগুলোকে এরকম এক্সচেঞ্জ করতে পারি, এইটাকে কি বলে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এই প্রপার্টিটা ম্যাট্রিক্স হচ্ছে মেনে চলে। তাহলে সেইটা করলে দেখো কি আসবে, A মানে কত B, তাহলে এখানে B লিখতে পারি, আবার BA মানে B, এটা B লিখতে পারি, পাশে B। তাহলে এইটা সমান আমি কী লিখতে পারি, A × B কিউব। তাহলে এইটা সমান কী লেখা যায়, A × B কিউব, নট A কিউব B কিউব। ফলে এটা একদম ভুল করবে না, এটা A কিউব B কিউব এটা হবে না, এটা কি আসছে A × B কিউব। তার মানে অপশান এ আমাদের সত্য নয়। এরকম করে দেখলে দেখো অপশান বিটা যদি আমি চেক করি, অপশান বি দেখো ABA, মানে এখানে কোনো ব্র্যাকেট দেওয়া নেই, তাহলে আমরা প্রথম কাজ করতে পারি কি, এবির মান পুট করতে পারি। দেখো তো এবির মান পুট করলে, এবিকে একসঙ্গে ভেবে এবির মান পুট করলে কত, এবির মান A, তাহলে এখানে A পুট করলে কি আসবে, A × A স্কোয়ার, যেটা আমাদের হচ্ছে মিলে যাচ্ছে। মানে আমাদের এখানে অপশান বি হচ্ছে কারেক্ট। বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট 11 দাগের অঙ্ক কী বলছে দেখো, এ একটা বর্গ ম্যাট্রিক্স বলা আছে এবং কি আছে A × অ্যাডজয়েন্ট অফ A বলে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এটা একটা বক্তব্য দেওয়া আছে, তার কারণ দেওয়া আছে। যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো যে কারণটা দেওয়া আছে এখানে, এইটা একদম ঠিক আছে। এটা সূত্র আমরা জানি, A × অ্যাডজয়েন্ট অফ A সমান অ্যাডজয়েন্ট অফ A × A সমান ডিটারমিনেন্ট অফ A × I হয়। তার মানে কারণটা একদম সত্য। আমরা দেখব এই কারণটা ব্যবহার করে এই বক্তব্যটা ঠিক হচ্ছে কিনা। তার মানে যদি একটা ম্যাট্রিক্স, যেটা আমাকে এখানে দিয়ে দেওয়া আছে বক্তব্যতে 2 3 4 5, ঠিক আছে। তাহলে দেখো তো এর যদি ডিটারমিনেন্ট করি আমরা, তাহলে কি আসবে 10 - 12, দ্যাট মিনস এটা হয়ে গেল -2। এবারে দেখো তো যদি আমি ডিটারমিনেন্ট অফ A × I করি, তাহলে কি আসবে না, মানে ডিটারমিনেন্ট অফ A সমান 2, I ম্যাট্রিক্স 1 0 0 1, তাহলে -2 দিয়ে সবাইকে ম্যাট্রিক্সের যে গুণ করলে কী হবে, -2 0 0 -2। দেখো এটাই আমার দেওয়া আছে কোথায়, এটাই আমার দেওয়া আছে এখানে, কিন্তু এখানে অন্য নামে দেওয়া আছে A × অ্যাডজয়েন্ট অফ A। কেন, কারণ এইটা সমান হয়ে গেল A × অ্যাডজয়েন্ট অফ A, এটা ফর্মুলা। বা একটু ঘুরিয়ে লিখলে এটা অ্যাডজয়েন্ট অফ A × A। তখন এইটা সমান, তাহলে আমার কী চলে এলো না, চলে এলো -2 0 0 -2। তখন বক্তব্যটাও, যেটা বক্তব্য আছে সেটাও ঠিক। তার মানে কী হলো, A আর R পৃথকভাবে সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে 11টাই অপশান এ হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক।
দেখো 12 দাগের যেটা দেওয়া আছে একটা 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স আছে, এ ইনভার্স আছে। দেখো এ ইনভার্সের আমরা ফর্মুলা কি জানি না, এ ইনভার্সের আমরা ফর্মুলা জানি অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, তাহলে প্রথম গল্প হলো তুমি ডিটারমিনেন্ট অফ এটা তুমি বের করে নাও। দেখো ডিটারমিনেন্ট অফ এটা মানে বের করলে আমি ফার্স্ট রোয়ের সাপেক্ষে যদি আমি ভাঙি, দেখবে 3 ইন্টু এটা আসবে হচ্ছে -1 আচ্ছা -2 বলে যেরকম ডিটারমিনেন্ট ভাঙে। ঠিক আছে, -1 এটা হয়ে যাবে -1 -5 আর এটা হচ্ছে -1 হলো আমি ফার্স্ট রোয়ের সাপেক্ষে ভাঙছি। আমি আবার বলছি ফার্স্ট রোয়ের সাপেক্ষে ভাঙছি আমি 1 -5, তার মানে এটা চলে আসবে কত, এটা আসবে হচ্ছে -6, এটা আসবে হচ্ছে -6, এটা হবে +12 আর দেখো এটা হবে -4, এটা হবে হচ্ছে +4, তার মানে দেখো এটা চলে আসছে হচ্ছে 10, তার মানে ডিটারমিনেন্ট হচ্ছে 10, তার মানে কি আসবে ওপরে অ্যাডজয়েন্ট অফ এ বাই নিচে 10। দেখো নিচে 10 কোনটাই আমার তিনটে দেওয়া আছে, বি এ মানে এ বি সি তিনটে দেওয়া আছে, তাহলে আমাকে প্রতিবার হচ্ছে আমাকে অ্যাডজয়েন্ট বের করতে হবে। তুমি ফার্স্ট দেখে নেবে যে ডিটারমিনেন্ট বের করে কিছু আসে কিনা, যদি কোনো এরকম ডিটারমিনেন্ট বের করে চলে আসে কোনো একটা অপশন, তাহলে সেটাই উত্তর হবে, দেখে একটু বোঝা যাবে যে কোনটা আসছে। কিন্তু এখানে দেখো প্রত্যেকটাতে 1/10 প্রত্যেকটা বলতে ডিটা বাদ দিয়ে, তাহলে ডিটা তো একদমই হবে না। ঠিক আছে, তাহলে এই এ সি আর বি এর মধ্যে কোনো একটা হবে, তাহলে আমাকে যে অ্যাডজয়েন্ট বের করতে হবে। দেখবে অ্যাডজয়েন্ট বের করার শর্টকাট নিয়ম আমার চ্যানেলে করানো আছে। ঠিক আছে, একটা শর্ট ভিডিওতে মনে করানো আছে, দেখে নিও, বা তোমরা যেরকমভাবে শিখেছো সেরকমভাবে করতে পারো। আমি কেরকম শেখাই দেখো আমি শেখাই, এই যে ম্যাট্রিক্সটা আছে 3 cos 3, এই ম্যাট্রিক্সটা তুমি মানে প্রথমে তুলে ফেলো, তাহলে কি 2 3 -1 আচ্ছা 1 1 1 আচ্ছা তারপরে দেখো 5 1 -1। এবার এই প্রথম যে মানে যে দুটো কলম, সেই দুটো কলম পাশাপাশি লিখে ফেলো, এর পাশেই লিখবে। দেখো প্রথম কলম কত 3 1 5, তাহলে এখানে আমি লিখবো 3 1 5। আবার দেখো 2 1 1, এটা 2 1 1 হলো। এবার দেখো ফার্স্ট এই পুরো রোটা নিচে এখানে লিখবো 3 2 -1 3 2। সেকেন্ড রোটাও এর নিচে লিখবো, ব্যাস এইটা করবো, করে এবার এইটা কেটে দেবো। ঠিক আছে, এবারে দেখো এবারে অ্যাডজয়েন্ট অফ এ কী আসবে না, এইটা এবং গুণ করবো, তাহলে কী হবে -1 আর এইটা গুণ করলে যেরকম ভাঙে অ্যাকচুয়ালি -1 তাহলে কত হবে, এটা হবে -2। আচ্ছা তারপরে কী হবে দেখো এইটা 5 1 কে 5 -1, তাহলে কত হবে 5 + 1 6, সরি 5 + 1 6, তাহলে এটা ভাঙলে কত হবে, এটা 1 -5, 1 -5 মানে হচ্ছে -4। তুমি একবার দেখে নাও কোন ম্যাট্রিক্সের এ সি আর বি এর মধ্যে কোন ম্যাট্রিক্সের সামনে এই -2 6 আর 4 আছে। দেখো আমি দেখতে পাচ্ছি অপশান বিতে আছে। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি ছিল এ বি সি এর মধ্যে কোনো একটা, আবার বিতে এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তারই প্রথম কলমে -2 6 4 আছে, তাহলে হচ্ছে অপশান বিটা হচ্ছে অ্যান্সার, বাকিগুলো করার দরকার নেই। ঠিক আছে, 13 দাগের অঙ্কটা কী বলছে দেখো, তিনটে সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণটার কোনো সমাধান থাকবে না যখন ল্যামডার মান কী হবে। আচ্ছা তুমি কি করবে, প্রথম দেখো এটা অ্যাকচুয়ালি দুটো চলরাশিদের সমীকরণ দেওয়া আছে, তাহলে আমি কি করব না প্রথম যে দুটো চলরাশি মানে প্রথম যে দুটো সমীকরণ আছে এটা সমান 0। আচ্ছা তুমি কী করবে, এই -থিটা এইদিকে নিয়ে এসে +থিটা এইদিকে নিয়ে এসে -3 করবে। এবারে দেখো এই দুটো তুমি অপনয়ন করো, এই দুটো অপনয়ন করে দেখো যেহেতু বলেছে তিনটে সমীকরণ সমাধান থাকবে না, দেখো এই সমীকরণগুলো কিসের সমীকরণ, সরলরেখার সমীকরণ, তাহলে তিনটে সমীকরণের সমাধান থাকবে, তার মানে কি তিনটে সরলরেখার সমাধান থাকবে মানে তারা একটা বিন্দুতে ছেদ করবে, যদি তিনটে সরলরেখা একটা বিন্দুতে ছেদ করে তাহলে আমরা কি বলবো, তিনটে সরলরেখার বা তিনটে সমীকরণের সমাধান আছে। তার মানে তিনটে সরলরেখা কোনো সমাধান থাকবে না বা তিনটে সমীকরণের কোনো সমাধান থাকবে না, এর অর্থ হলো এরকম তুমি একটা কমন ছেদবিন্দু পাবে না তিনটে। তার মানে কি, তার মানে 1 নম্বর আর 2 নম্বর সরলরেখা তো ছেদ করবে, এটা যেহেতু সমান্তরাল নয়, আমরা জানি সরলরেখা যদি সমান্তরাল না হয় তারা অবশ্যই করে তার ছেদ করে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর সরলরেখা তুমি অপনয়ন করবে, করে সে যেহেতু 3 নম্বরকে ছেদ করবে না, তুমি 3 নম্বরে সেই x y মানটা পুট করে দেবে, দিলে দেখবে একটা ল্যামডার মান চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি আমি অপনয়ন করি, তাহলে আমি ধরো ওয়াইটা কাটবো, তাহলে ওয়াইটা কাটতে গেলে আমার দেখো তাহলে প্রথম সমীকরণটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10x + 15y = 5 8 40, নিচেরটাকে 3 দিয়ে গুণ করবো, তাহলে 21x -3 5 15y = এটা 3 দিয়ে গুণ করলে এটা -9, যোগ করে দাও, এটা কেটে গেল, এটা হলো কত 31x = এপারে 31, দ্যাট মিনস x = হয়ে যাচ্ছে 1। ওকে, এবারে দেখো এবারে এই 1 নম্বরটাই পুট করে দাও, 2x + 3y = 8, এখানে যদি x এর মান 1 পুট করি তাহলে 2 + 3y = 8, দেন দিস ইমপ্লাইজ y = দেখো এটা 8 - 2 6, এটা হয়ে গেল 2। তার মানে দেখো এই যে দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণের ছেদবিন্দু হচ্ছে 1,2। এবারে গল্প হলো যে এই যদি ছেদবিন্দুটা 1 নম্বরকে, আমি আবার বলছি, এই যদি ছেদবিন্দুটা লাস্ট সমীকরণকে যদি স্যাটিসফাই করে তাহলে কি হবে, তিনটে সমীকরণ ছেদ করে গেল, তিনটে সমীকরণের সমাধান থাকবে। ওকে, তাহলে দেখো এখানে যে তিনটে সমীকরণ দেওয়া আছে, যেহেতু তাদের সমাধান থাকবে না, তাহলে কি করব না দুটো সমীকরণ আমি সমাধান করে যে সমাধানটা আসবে সেটা আমি 3 নম্বরে পুট করব এবং সেটা = 0 দিতে হবে, কারণ সমাধান থাকলে স্যাটিসফাই করবে, তাহলে =0 দেবে, আর যদি =0 দেয় তার মানে সেটা সমাধান নেই। তাহলে x = 1 আর y = 2, আমি 4x - 6y এখানে আমি যদি পুট করি 4x - 6y + ল্যামডা, এখানে যদি আমি পুট করি
তাহলে এক্সের মান হচ্ছে 1, এক্সের মান 1 দিলে এটা 4 হবে, ওয়াইয়ের মান 2 দিলে এটা 6 2 12 হবে, ইকুয়াল টু এই প্লাস ল্যামডা ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা সমান কী আসবে ল্যামডা সমান আসবে +8, ল্যামডা সমান +8 এলে সমাধান থাকবে, তার মানে কি স্যাটিসফাই করছে, তার মানে কি এইগুলো নট ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে এইগুলো নট ইকুয়াল টু 0 হলে এটা হচ্ছে নট ইকুয়াল টু 8 হতে হবে, তার মানে অপশান সি আমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 14 দাগের অঙ্ক দেখো, এটা খুব একটা লেন্দি অঙ্ক দিয়েছে, এগুলো দেওয়া হয়তো উচিতই নয় তোমাদের এমসিকিউতে, তাও দিয়েছে, আমি দেখো করাচ্ছি। দেখো এই মানে প্রথমে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, পরের সবগুলো ডিটারমিনেন্ট দিয়েছে আর ডান দিকে মান দিয়েছে। প্রথমে দেখবো এই দেখো এই যে অপশান এ আছে a+b+c, আমি দেখবো অঙ্কের মধ্যে চোখ বুলাবো যে কোনটাতে a+b+c করা যায়, কারণ ডিটারমিনেন্টে আমরা অপারেশন জানি। দেখো আমরা দেখছি 4 দাগের অঙ্কেতে দেখো এই যে ফার্স্ট রো রয়েছে, ফার্স্ট রো আর থার্ড রো এদের যদি আমি যোগ করি না, তাহলে কী আসবে a+b+c। আমি আবার বলছি 4 নম্বর অঙ্কে যে ফার্স্ট রো রয়েছে আর থার্ড রো রয়েছে, এই দুটো রো যদি আমরা যোগ করি, সেই r1 + r2 করি, তাহলে দেখো a+b+c a+b+c আসবে, তার মানে a+b+c একটা কমন যাবে, ব্যাস আর করার দরকার নেই। তার মানে আমরা কী দেখছি 4 নম্বরটা এতে যাচ্ছে। ওকে, এবারে একটা জিনিস খেয়াল করো, এই যে দুটো অঙ্ক আছে a কিউব b কিউব, এই দুটোতে দেখো এই দুটো খুব ইম্পর্টেন্ট অঙ্ক বা চেনাশোনা অঙ্ক। আমি যদি 3 নম্বরটা দেখি, দেখো তো 3 নম্বরে কী আছে, দেখো ডেল্টা ইকুয়াল টু a b c। আচ্ছা, এরপরে দেখো আছে a² b² c², তারপরে দেখো এখানে আছে এটা bc, এটা ca, এটা হচ্ছে ab। ওকে, এই অঙ্কটা কেমন করে ডিল করতে হয় না, এই অঙ্কটা ডিল করতে গেলে দেখবে এইটা এরকম করতে হয়, এটা 1/abc নিতে হয়, ফার্স্ট রোকে আমি a দিয়ে গুণ করবো, আমি আবার বলছি ফার্স্ট রোকে আমি a দিয়ে গুণ করব, সেকেন্ড রোকে আমি b দিয়ে গুণ করব। তাহলে দেখো প্রথমে এবিসিতে ভাগ করলাম, প্রথমে তাই 1/abc নিলাম, এবার এই যে এ দিয়ে ভাগ করলাম, তাহলে ভিতরে আমি এ দিয়ে গুণ করবো, তাহলে ডিটারমিনেন্টের ফার্স্ট রোকে আমি এ দিয়ে গুণ করলাম, আমি যেহেতু বাইরে বি দিয়ে ভাগ করেছি, তাহলে ডিটারমিনেন্টের দ্বিতীয় রোকে বি দিয়ে গুণ করব, আর ডিটারমিনেন্টের 3 নম্বর রোকে আমি সি দিয়ে গুণ করব। ওকে, এবারে দেখবে এই যে দেখো এই যে থার্ড কলম এলো, এই থার্ড কলম থেকে আমি এবিসি কমন নিয়ে নেবো, তাহলে থার্ড কলম থেকে এবিসি কমন নিলে এটা কি a² b² c² a³ b³ c³ এটা 1 1 1, এটা কেটে গেল। তার মানে এই যে a³ b³ এটা কোথায় আছে, দেখো এটা এই বিতে আছে, তার মানে আমি এখান থেকে কনক্লুশনে কী এলাম, কনক্লুশনে এলাম যে এই 3 নম্বরটা এ যাবে হচ্ছে বিতে, 3 নম্বর যাবে বিতে। দেখো তো এরকমভাবে কিছু অপশান আছে, দেখো 4 এতে যাচ্ছে, দেখো আমি লাস্ট থেকে দেখবো, দেখো 4 এতে যাচ্ছে, এখানে আছে এখানে আছে, আচ্ছা 3 যাবে বিতে, মানে দেখো 3 যাবে বিতে, তখন কি অপশান সি কারেক্ট, বাকিগুলো দেখার দরকার নেই, এরকমভাবে তোমরা অপশান চুজ করবে, বোঝা গেল। সব করার দরকার নেই, সব করতে গেলে টাইমের মধ্যে আসবে না যদি এই ধরনের লেন্দি অঙ্ক দেয়, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 15 দাগের যে অঙ্ক কি বলছে, দেখো 5-এর সহ উৎপাদক বা কো ফ্যাক্টর, তাহলে কো ফ্যাক্টর কার 5-এর, দেখো তো এই ডিটারমিনেন্টের মধ্যে 5 কোথায় আছে, 5 এখানে আছে, তাহলে 5-এর যেহেতু কো ফ্যাক্টর চেয়েছে, তাহলে কি 5 যে রোতে আছে সেই রো বাদ, 5 যে কলমে আছে সেই কলম বাদ দিলে যে 4টে সংখ্যা থাকবে, দেখো তো কারা কারা আছে 4টে সংখ্যা 1 2 0 আর 3 আছে, তাহলে এদের ডিটারমিনেন্ট ভাঙতে হবে, এদের ডিটারমিনেন্ট ভাঙলে কত আছে, দেখো 3 - 0 সমান হচ্ছে 3। এবারে দেখবে 5 যে জায়গাটা আছে সেই জায়গার চিহ্ন কী হয়, মানে ডিটারমিনেন্টে 5 যে জায়গায় আছে সেই জায়গার চিহ্ন কী হয়, মাইনাস, তাহলে এর আগে একটা তোমাকে মাইনাস দিতে হবে, এর আগে একটা মাইনাস দিতে হবে, তাহলে 5-এর কো ফ্যাক্টর বা সহ উৎপাদক কী চলে এলো, অপশান বি অপশান বি না -3, অপশান ডি, বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 16 দাগের অঙ্কে বলছে ওমেগা 1-এর একটি অবাস্তব ঘনমূল, তাহলে আমরা দেখবে জানি ওমেগা যদি 1-এর একটি অবাস্তব ঘনমূল হয়, তাহলে দুটো ক্রাইটেরিয়া হয়, ওমেগা কিউব সমান 1, আরেকটা জানি 1 + ওমেগা সমান 0, এবং এর সঙ্গে যেটা মনে রাখতে হয়, ওমেগার মানটা মনে রাখতে হয়, ওমেগার মান হলো -1 + √3i/2, আর সঙ্গে ওমেগা স্কোয়ার কী হয়, এর কনজুগেট আছে -1 - √3i/2। ওকে, আচ্ছা এবার দেখো একটা ডিটারমিনেন্ট দিয়েছে, ডিটারমিনেন্টের মানটা জানতে চেয়েছে, আমরা কি করব, আমরা ডিটারমিনেন্ট ভেঙে দেবো, ভেঙে দিয়ে এর মানটা কী আসে সেটা হচ্ছে বের করবো। তাহলে ডিটারমিনেন্ট আমরা ফার্স্ট রোয়ের সাপেক্ষে ভাঙলে দেখো 1 হবে, এটা ওমেগা টু দি পাওয়ার, ডিটারমিনেন্ট যেরকম ভাঙে তোমরা ভাঙবে, আমি ভেঙে যাচ্ছি। আচ্ছা আমি এইটা বাদ দিলে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, পরেরটা +1 হলে এটা ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। দেখো তো ওমেগা টু দি পাওয়ার 4 মানে লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাই না? তাহলে দেখো ওমেগা কিউবের মানে 1, তার মানে এর মান কী চলে আসবে, এর মান চলে আসবে শুধু ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তার পাশে যে মাইনাস দিয়ে গুণ, দেখো মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তারপর একটা প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। এখানে দেখো আমি কি দেখছি, ওমেগা 3খানা আছে, তাহলে আমি যদি মানে ওমেগা 3টে যোগ করলে 3 ওমেগা, আর দেখো ওমেগা স্কোয়ারও 3টে আছে, তাহলে -3 ওমেগা স্কোয়ার। আচ্ছা আমি যদি 3 কমন নিয়ে নিই, দেখো তো ওমেগার মান আমি লিখবো আর ওমেগা স্কোয়ারের মান লিখবো, ওমেগার মান লিখলে -1 √3i/2 হবে, মাইনাস ওমেগা স্কোয়ারের মান লিখলে -1 - √3i/2 হলো। ওকে, এবারে দেখো এটা হচ্ছে 3 থাকলো, এটা হচ্ছে 2 লসাগু হলো, ওপরে হলো -1
প্লাস রুট থ্রি আই প্লাস ওয়ান প্লাস রুট থ্রি আই। ওকে, দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে এইটা হয়ে গেল 3 ইন্টু ওপরে থাকবে 3 এই 2 রুট থ্রি আই বাই 2, 2 কেটে গেল, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার এলো 3 রুট থ্রি আই। দেখো তো আমাদের কোন অপশানটা এলো 3 রুট থ্রি আই, দ্যাট মিনস অপশান এ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়। নেক্সট দেখো 17 দাগের অঙ্ক কী বলছে, দেখো বলছে এবি দুটো তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স মানে এ একটা ম্যাট্রিক্স 3×3 অর্ডারে, বি অ্যানাদার একটা ম্যাট্রিক্স 3×3 অর্ডারে। এবং দেখো বলে দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ এ সমান -1, আর দেখো বলা আছে ডিটারমিনেন্ট অফ বি সমান 3। ঠিক আছে, তাহলে আমার চেয়েছে ডিটারমিনেন্ট অফ 3ab, ডিটারমিনেন্ট অফ 3ab। দেখো আমরা কি জানি না, কোনো একটা সংখ্যা যদি ডিটারমিনেন্টের বাইরে বেরোয় তাহলে ডিটারমিনেন্টটা যত অর্ডারে সংখ্যাটার পাওয়ারে সেটা বসবে। ঠিক আছে, তাহলে 3টা ডিটারমিনেন্টের বাইরে বের করবো, তাহলে ডিটারমিনেন্টগুলো কত অর্ডারে, না এটাও 3×3, বিটাও 3×3, তাহলে এবির গুণফলটাও কী হবে 3×3 অর্ডার। তাহলে 3 যখন বাইরে বেরোবে তাহলে 3-এর মাথায় একটা 3 বসবে, মানে 3-এর কিউব হবে, আর পাশে পড়ে থাকবে ডিটারমিনেন্ট অফ এবি। এবারে দেখো তাহলে এইটা হয়ে গেল 27। এবারে আমরা জানি দুটো ম্যাট্রিক্সের গুণ, এ আর বি মানে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের গুণ, তার ডিটারমিনেন্টের মান কী হয়, ম্যাট্রিক্স দুটোর ডিটারমিনেন্টের গুণের মানের সঙ্গে সমান হয়। মানে তুমি দুটো ম্যাট্রিক্স গুণ করে যদি তুমি তার নির্ণায়ক করো, যা মান দেবে তুমি ম্যাট্রিক্স দুটোর আগে নির্ণায়ক বের করে নাও, নিয়ে তুমি গুণ করো, একই মান দেবে। তাহলে এটা এখানে কী হবে, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। দেখো তো এটা তাহলে হবে 27 ইন্টু ডিটারমিনেন্ট অফ এর মান দেওয়া আছে -1 ইন্টু ডিটারমিনেন্ট অফ বি এর মান দেওয়া আছে 3। তাহলে এটা হবে 3 আর 27, এটা হবে 81, মানে -81 আমাদের অ্যান্সার হবে, দ্যাট মিনস অপশান বি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো 18 দাগের অঙ্কটা, একটা ফাংশন দেওয়া আছে এবং বলছে আলফা একটি অশূন্য ধ্রুবক হবে এবং এফএক্স x=0 সন্তত হলে আলফার মান কত। তাহলে দেখো কোনো একটা ফাংশন, মানে এখানে এফএক্স ফাংশন x=0 বিন্দুতে x=0 বিন্দুতে সন্তত হবে। কখন সন্তত হবে না, যদি ফাংশনটা 0 বিন্দুতে লিমিটিং ভ্যালু, ফাংশনটা 0 বিন্দুতে লিমিটিং ভ্যালুর সঙ্গে ফাংশনাল ভ্যালু সমান হয়। ওকে, তাহলে আমরা এই দুটো বের করবো। দেখো ফাংশনাল ভ্যালু মানে এক্স f0 মিনস যখন এক্সের জায়গায় 0 পুট করছি তাহলে ফাংশনাল ভ্যালু হচ্ছে কত আসবে, হাফ। তার মানে ফাংশনাল ভ্যালুর মান হাফ। তাহলে লিমিটিং ভ্যালু যদি হাফের সঙ্গে সমান হয় তাহলে x=0 সে সন্তত হবে। এখন আমাদের লিমিটিং ভ্যালুটা বের করবো, করে সেটা হাফের সঙ্গে সমান করে দিলে আমার আলফার মান চলে আসবে। তাহলে আমি লিমিটিং ভ্যালু কী করে বের করবো, দেখো লিমিট x → 0 fx। আচ্ছা এফএক্স মানে কি, দেখো লিমিট x → 0 মানে x=0। তাহলে যখন x=0 তখন এফএক্সের ভ্যালু কোনটা, তখন এফএক্সের ভ্যালু হচ্ছে এইটা। তাহলে আমি এখানে কি পুট করবো না, লিমিট x → 0 মানে আমি আবার কি বলছি x=0। তাহলে x=0-তে এফএক্সের যে ভ্যালু কোনটা না 1 - cos αx বাই নিচে হয়ে গেল x sin x। ঠিক আছে, এটা আমি পুট করলাম। এবার দেখো এর লিমিটিং ভ্যালু বের করতে হবে। দেখো আমি যেভাবে শেখাই শর্টকাট মেথড, যেহেতু তোমাদের এমসিকিউ, তোমরা দেখবে এল হসপিটাল বলে একটা রুল আছে, সেই রুলটা যদি কেউ শিখে না থাকো শিখে দেবে, বা আমি একটা ছোট্ট একটা ভিডিও করে দেবো ওর ওপরে। ঠিক আছে, আর যদি কেউ শিখে থাকো তাহলে তোমরা সেটাই অ্যাপ্লাই করবে। এল হসপিটাল রুল কী বলছে না, তুমি x → 0, তো তার মানে তুমি এখানে এই যে ফাংশানে x=0 পুট করো ওপরে নিচে, দেখো 0/0 ফরম্যাট আসছে কিনা। ঠিক আছে, এই ফরম্যাটটা আসছে কিনা দেখো তো। ওপরে 0 পুট করলে ওপরে 1 - cos 0 মিনস কি 1, তাহলে ওপরে যাচ্ছে 1 - 1, দ্যাট মিনস 0 আসছে ওপরে। ওকে, আর দেখো নিচেও দেখো কী আছে x sin x, এক্সের মান 0 পুট করলে কী হবে 0 × sin 0, দ্যাট মিনস এটাও 0 হয়ে যাচ্ছে। এবারে দেখো তাহলে এল হসপিটাল রুল বলছে এবারে তুমি ওপর নিচে ডেরিভেটিভ করো। তাহলে দেখো ওপর নিচে ডেরিভেটিভ করবো, দেখো ওপরে 1-এর ডেরিভেটিভ 0, cos x এর ডেরিভেটিভ -sin x, তাহলে সামনে একটা মাইনাস থাকার জন্য এটা প্লাস হয়ে যাবে, তাহলে sin αx আছে আলফা এক্স হবে। আবার আমরা জানি কি চেন রুল, আলফা এক্সের ডেরিভেটিভ হয় আলফা হবে। নিচে ইউভির ফর্মুলা এক্সটা রেস্ট sin x এর ডেরিভেটিভ cos x প্লাস sin এক্সটা রেস্ট এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে যেহেতু করছি 1 হবে, এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে 1। ওকে, আবার তুমি কি করবে, আবার ওপর নিচে x=0 পুট করো। দেখো তো ওপরে x=0 পুট করলে sin 0 0, নিচে x=0 পুট করলে এটা x গুণ থাকার জন্য 0 হবে, আর এটা sin 0-এর জন্য 0 হবে, তখন নিচেও 0, ব্যাস 0/0 হলো। আবার আমি ওপর নিচে ডেরিভেটিভ করবো। তাহলে লিমিট, এই যে নিয়মে আমি করছি লিমিটের মান বের করার চেষ্টা করছি, এই নিয়মটাকে বলে এল হসপিটাল রুল। ঠিক আছে, দেখো তো ওপরে ডেরিভেটিভ করলে আলফা কনস্ট্যান্ট বাইরে চলে গেল, সাইন আলফা এক্সের ডেরিভেটিভ হলো কস আলফা এক্স, আবার আলফা এক্সের জন্য আরেকটা আলফা আসবে, তাহলে এটা আলফা স্কোয়ার হবে। নিচে কি আছে, নিচে দেখো আছে এক্স ইন্টু কস এক্স, তাহলে এক্সটা রেস্ট কস এক্সের ডেরিভেটিভ হলো -sin x, আচ্ছা প্লাস কস এক্সটা রেস্ট এক্সের ডেরিভেটিভ 1, আচ্ছা দেখো আবার প্লাস সাইন এক্স আছে, সাইন এক্সের ডেরিভেটিভ হলো কস এক্স। এবারে তুমি দেখো এবারে আবার তুমি 0 পুট করো, দেখো ওপরে 0 পুট করলে কি আসবে cos 0, দ্যাট মিনস 1, তাহলে শুধু পড়ে থাকে আলফা স্কোয়ার। দেখো তো নিচে 0 পুট করলে এই পার্টটা এটা 0 হবে, যেহেতু এক্স এর মানও 0, আবার সাইন 0 0, কিন্তু পরের দেখো cos x এর জন্য cos 0 1 দেবে, পরের cos x এর জন্য cos 0 1 দেবে, তো নিচে 1 + 1, দ্যাট মিনস এটা হয়ে গেল α²/2। এবার এইটা আমি কার সঙ্গে সমান করবো, হাফের সঙ্গে সমান করবো। তাহলে কারণ আমার বলে দিয়েছে সন্তত, তাহলে α² সমান হচ্ছে হাফ। তাহলে এখানে 2 2 কেটে গেল, তাহলে এখান থেকে কী লেখা যায়, এখান থেকে লেখা যায় α = +-1। তখন এখানে আমাদের কত মান এলো না, আলফা সমান চলে এলো +-1, অপশান বি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো
19 থেকে অঙ্ক কী বলছে দেখো, বলছে এফ এক্স ইকুয়াল টু মড এক্স প্লাস ওয়ান প্লাস মড এক্স মাইনাস ওয়ান হলে আর এফ ড্যাশ ওয়ান আর এল এফ ড্যাশ ওয়ান, মানে এক বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান চেয়েছে। দেখো মানে প্রথমে আমরা মড ফাংশনটা ভাঙতে হবে। মড ফাংশন কী করে ভাঙবো না, দেখো এখানে কি মানে কী শিখেছি আমি না, দেখবে এইটা সমান তুমি প্রথম 0 ভাববে আর এইটা সমান 0 ভাববে। দেখো এই দুটো সমান 0 ভাবলে দেখো এক্সের মানে তোমার হচ্ছে দুখানা মান পাবে। এক্সের একটা মান পাবে -1 প্রথমটার জন্য, এটা -1, পরেরটার জন্য পাবে +1, পরেরটার জন্য হচ্ছে +1। ব্যাস, প্রথমে তুমি এক্সের মানটা ঠিক করলে এক্সের মান কী কী আসে। এবার এখানে দেখো এখানে কী হবে, দেখো এই যে আমি এক্সের মান আমি লিখলাম কি -1 থেকে +1, দেখো এই দুটো সংখ্যা এই যে লাইন, এই লাইনকে 3টে পার্টে ভাগ করেছে, একটা -1 থেকে ছোট, একটা -1 থেকে +1 মধ্যে, আর একটা +1 থেকে বড়। তাহলে এই 3টে পার্টে এই ফাংশনটা ভাঙবে। তাহলে এই 3টে পার্টে কী করে ভাঙবে না, দেখো আমি যদি একটা পার্ট মানে প্রথম ধরো আমি নিচ্ছি এক্সের মান যদি <-1 হয়, তখন এক্সের মান -1 থেকে ছোটো। তাহলে দেখো এক্সের মান -1 থেকে ছোটো হলে আচ্ছা এইটা আবার এখানে দেখো এই জিনিসগুলো তোমার একটু জানতে হবে, সেটা হচ্ছে মড ফাংশন কী করে ভাঙে। দেখো এই যে মড ফাংশন, এইটা তুমি প্রথমে এক্স ইকুয়াল এটা সমান 0 ভাবলে, তাহলে এক্সের মান কী হলো -1। তাহলে এই শুধু এই পার্টিকুলার এই ফাংশনটা -1 বাম দিকে ভাঙবে, -1 ডান দিকে ভাঙবে। তাহলে যখনই তুমি -1 ডান দিক নেবে, তাহলে দেখো -1 যদি আমি ডান দিক নিই, ডান দিক মানে কি <-1, তাহলে ডান দিক নিলে কী হবে, এর ভ্যালু যা ছিল সেটাই থাকবে, মানে x+1 ছিল x+1ই থাকবে। আর যদি এক্সের ভ্যালু তুমি -1 বাম দিকে নাও, তাহলে এর ভ্যালু কি, এর আগে সামনে একটা মাইনাস বসবে, -x+1। ব্যাস, এইটা হয়ে গেল এর ভাঙা কমপ্লিট। এবারে সিমিলার ওয়েতে পরেরটাও এরকম ভাঙবে। পরেরটা কী হবে দেখো, পরেরটা হবে মড x-1 সমান, তাহলে কী হবে দেখো এইটা সমান 0 ভাবলে এক্সের মান কত 1, তাহলে একের ডান দিকে ভাঙবো আর একের হচ্ছে বাম দিকে ভাঙবো। একের ডান দিকে কি না মডের ভিতরে যে ছিল সে বসে যাবে, আর বাম দিকে হলে কি না মডের ভিতরে যে ছিল তার একটা মাইনাস বসবে। ব্যাস, এই ভাঙাটাও তোমার জানতে হবে। এবার এখানে দেখো, দেখো তো এক্সের মান যখন -1 থেকে ছোটো, তাহলে এক্সের মান -1 থেকে ছোটো হলে কী হবে, মানে -1 বাম দিক, তাহলে -1 বাম দিক হলে এই প্রথমটার মান কী আসবে, সামনে একটা মাইনাস আসবে। ওকে, এবারে দেখো এক্সের মান যেহেতু -1 থেকে ছোটো, অর্থাৎ -1 বাম দিক, তার মানে এখান থেকে আসছে, তাহলে এক্সের মান অবশ্যই করে মানে 1 থেকে ছোটো। তাহলে এক্সের মান যেহেতু 1 থেকে ছোটো, তাহলে এর মান কী হবে, দেখো 1 থেকে ছোটো হলে কী হয়, এর মান এর আগে একটা মাইনাস বসে, এরও আগে একটা মাইনাস বসবে, এটা হবে x-1 হলো। আচ্ছা এবারে দেখো, এবার আমি কী নেবো না, যখন এক্সের মান -1 থেকে +1 মধ্যে, তাহলে এইটা হয়ে গেল -1, এইটা হয়ে গেল <x, এইটা হয়ে গেল +1। ওকে, আচ্ছা এবারে দেখো তাহলে এই রেঞ্জের মধ্যে আমার এটা কীভাবে ভাঙবে না, এই রেঞ্জের মধ্যে আমার ভাঙবে দেখো এটা কেমন করে, সেটা হচ্ছে না এই পার্টটা যখন তুমি দেখছো, এই পার্টটা যখন তুমি দেখলে সে তখন কী দেখছো না এক্সের মান -1 থেকে বড়, তাহলে এক্সের মান -1 থেকে বড় হলেই প্রথমটার জন্য কী হবে, প্রথমটার জন্য এটা ভাঙবে x+1। ওকে, তুমি যখন দ্বিতীয় এখানে দেখছো, তাহলে কি এক্সের মান 1 থেকে ছোটো, তাহলে 1 থেকে ছোটো হলে দ্বিতীয়টার জন্য কী হবে না মড উঠলে এটা মাইনাস আসবে, এটা বলে x-1। ওকে, আচ্ছা এবারে দেখো, এবারে 3 নম্বর পার্টটা রয়েছে। 3 নম্বর পার্টটা কি না 1 থেকে বড়, এক্সের মান যখন 1 থেকে বড়, তাহলে এক্সের মান যখন 1 থেকে বড় হবে তখন কী হবে না, এক্সের মান 1 থেকে বড় হলে সে অটোমেটিক্যালি -1 থেকে বড়, তাহলে -1 থেকে বড় হলে এই ভিতরের পার্টটা কী হবে, প্লাস দিয়ে ভাঙবে। আচ্ছা আবার যেহেতু সে 1 থেকে বড়, তার মানে এই দ্বিতীয় পার্টটাও এও প্লাস দিয়ে ভাঙবে। ব্যাস, আমার ফাংশনটা ভাঙা কমপ্লিট। এটা যদি আমি সব ব্র্যাকেট তুলে লিখি, দেখো তো সব ব্র্যাকেট তুলে দিলে এখান থেকে -x -2x হবে, আর দেখো একটা কেটে যাবে। ওকে, এটা কোন রেঞ্জে হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি কী বলতো খুব লেন্দি অঙ্ক দিয়ে দেয়, এগুলো খুব ফাস্ট করতে হবে, এর শর্টকাট মেথড তেমন কিছু নেই। দেখো তো এর ব্র্যাকেট তুললে x কেটে যাবে, এটা পড়ে থাকবে 2। আমি যতটা শর্টে করানো যায় তোমাদেরকে বুঝিয়ে ততটা শর্টে করার চেষ্টা করছি। দেখো তো এর ব্র্যাকেট তুললে দেখো এটা হয়ে যাবে -1 + 1 কেটে যাবে, এটা হবে 2x। তাহলে এই হয়ে গেল আমার ফাংশন, ঠিক আছে। এবার দেখো ইকুয়াল সাইন, যখন ফাংশন ভাঙবে কোথাও না কোথাও তোমাকে ইকুয়াল সাইন দিতে হবে। এখানে দুটো জায়গা আছে, একটা -1 +1, তুমি যে কোনো এক জায়গায় দেবে। ধরো তুমি যদি এখানে দাও, এখানে তাহলে আর দেবে না, কিন্তু আবার দেখো এখানে 1 আছে, এখানে 1, তাহলে তুমি যদি এখানে দাও, এখানে আর দেবে না, ঠিক আছে। মানে যেখানে -1 আছে দু জায়গায় তুমি দেবে না, যে কোনো এক জায়গায় যেখানে -1 সেখানে তুমি মানে ইকুয়াল সাইন দেবে, +1 ক্ষেত্রেও সেম কাজটা করবে, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে ইকুয়াল সাইন নিয়েছি, এখানে আমি ইকুয়াল দিলাম। এবারে দেখো, এবারে কি বলেছে যে তার রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ, দেখো এটা যদি আমি ডেরিভেটিভ ভাঙি f'(x) করি, তাহলে কী হবে না প্রথম রেঞ্জে দেখো তো এর ডেরিভেটিভ কত, এর ডেরিভেটিভ হবে -2, ঠিক আছে। এটা কোন রেঞ্জে না প্রথম যে রেঞ্জ x <-1, পরেরটা ডেরিভেটিভ 2 আছে, তাহলে ডেরিভেটিভ 0 হবে। কোন রেঞ্জে আছে, যখন তুমি ডেরিভেটিভ করবে তখন এই ইকুয়াল সাইনগুলো দেবে না। এটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে যখন ডেরিভেটিভ করবে ইকুয়াল সাইনগুলো লিখবে না। ওকে, এবারে দেখো 3 নম্বরে কী আছে, দেখো 2x আছে, তাহলে 2x এর ডেরিভেটিভ কত হবে, এর ডেরিভেটিভ হবে 2 যখন x হচ্ছে >1। ওকে, x যখন হচ্ছে >1। এবারে দেখো গল্পটা কি বলছে, এবারে গল্পটা বলছে যে এর রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর f'(1) এর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কী হবে। রাইট ডেরিভেটিভ কোথায়, একেতে। দেখো এর একের ডান দিকে ডেরিভেটিভের মান কত আসছে, 2 আসছে না, একের ডান দিকে ডেরিভেটিভের মান হচ্ছে 2। আচ্ছা লেফট হ্যান্ড ডেরিভেটিভ একেতে, তার মানে কি একের বাম দিকে ডেরিভেটিভের মান, একের বাম দিক কোনটা, যখন x <-1 তখন ডেরিভেটিভের মান কী আসছে, 0 আসছে।
এটা 0। তাহলে একের ডান দিকে ডেরিভেটিভের মান 2 আসছে, একের বাম দিকে ডেরিভেটিভ মান 0 আসছে। তাহলে এখানে তাহলে আমাদের অ্যান্সার কত হবে? দেখো প্রথমে যেহেতু আর মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেওয়া আছে, তাহলে এটা অপশান বি অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 20 দাগের যে অঙ্কটা আছে, 20 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। মানে যে ফাংশনটা আছে এই ফাংশনটা অবশ্যই করে তোমরা চিনে রেখো। দেখো ফাংশনটা আছে এক্স ইন্টু মড এক্স, ঠিক আছে? এই ফাংশনটা অবশ্যই করে চিনে রেখো। এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে অপশান এ হবে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে এবং অন্তর্কলন যোগ্য হবে, দুটোই হবে, ঠিক আছে? এই ফাংশনটা যদি আমি এক্সপ্লেন করি, অ্যাকচুয়ালি এক্সপ্লেন যে করবো সেই সময়টা খুব কম, ঠিক আছে? আচ্ছা দেখো দেখো তো এটা কী বলেছি, এটা মড এক্স ইকুয়াল টু কী ভাঙে, আগেরটা দেখো ভাঙলাম, তাহলে এটা সমান কীভাবে, এটা সমান 0 ভাববে, তাহলে এক্সের মান কি 0, তার মানে এক্সের মানে এক্সের মান যখন 0 ডান দিক বা 0 থেকে বড় তখন এক্স দেবে, এক্সের মান যখন 0 থেকে ছোটো তার মানে কি 0 ডান দিকে এক্স দেবে, 0 বাম দিকে মাইনাস এক্স দেবে। তাহলে এখানেও সেম, তাহলে 0 ডান দিকে যদি মানে যদি আমি ভাঙি, তাহলে সামনে একটা এক্স ছিল আর মড এক্সের ভ্যালু এক্স, দুটো গুণ করলে কী হয়ে যাবে? এক্স স্কোয়ার। সিমিলার ওয়েতে যদি আমি যদি এক্স লেস দ্যান 0 করি, তাহলে সামনে একটা এক্স ছিল আর মড এক্সের ভ্যালু মাইনাস এক্স, তাহলে এর মান হয়ে যাবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এবারে দেখো সন্ততা কী করে চেক করবে না, সন্ততা চেক করে একটা শর্টকাট নিয়ম হচ্ছে, 0তে চেক করতে বলেছে। তুমি দেখো এইটা হচ্ছে 0 ডান দিক, এইটা 0 ডান দিকে ফাংশনাল মানে ভ্যালুর মান কত? এক্স স্কোয়ার। 0 বাম দিকে ফাংশনাল ভ্যালুর মান কত? মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা তুমি কি করবে, তুমি এই ওপরে নিচে দু জায়গায় এক্স ইকুয়াল টু 0 পুট করবে, করে দেখবে দুটো সমান আসছে কিনা। দেখো ওপরে যে এক্স স্কোয়ার সেখানে 0 পুট করলে 0 দেবে, এইটা যে মাইনাস এক্স স্কোয়ার এখানে যদি আমি 0 পুট করি এও মাইনাস 0 দেবে, মাইনাস 0 মিন 0, তার মানে ওপরেও 0 নিচেও 0, তার মানে মনে রাখবে কি এক্স ইকুয়াল টু 0তে সন্তত। আর অন্তর্কলন যোগ্যতা করতে গেলে এর ডেরিভেটিভ করতে হবে। দেখো ডেরিভেটিভ করতে গেলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, নিচে মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x। আমি কি বললাম, যখন ডেরিভেটিভ করবে ইকুয়াল সাইন দেবে না এক্সের ক্ষেত্রে, এটা গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0। এবারে তুমি দেখবে 0তে অন্তর্কলনযোগ্য হবে কিনা। তুমি কি করবে, এখানেও 0 পুট করবে আর এখানেও 0 পুট করবে, দেখবে দুটো সমান মান আসছে কিনা। দেখো এখানেও 0 পুট করলে 2 × 0 0, এখানেও 0 পুট করলে মাইনাস 0, দ্যাট মিনস 0, তাহলে সমান আসছে, তখন এটা অন্তর্কলনযোগ্য হবে। আমি জাস্ট শর্টকাটে এক্সপ্লেন করলাম বা শর্টকাট টেকনিক একটু বলে দিলাম, ঠিক আছে? ডিটেলস ব্যাখ্যা আছে, সেটা করতে গেলে প্রচুর সময় যাবে, আমি সেটা করছি না। দেখবে আমার চ্যানেলে যেখানে এসএনদে স্যারের বইয়ের সলিউশন আছে সেখানে করে দেওয়া আছে, যদি কেউ ডিটেলসে শিখতে চাও সেখান থেকে একটু প্লিজ শিখে নিও, ঠিক আছে? আচ্ছা এবার দেখো 21 দাগের অঙ্ক, 21 দাগের অঙ্ক দেখো কী বলছে, এফ এক্স ইকুয়াল টু 21 দাগের অঙ্ক কী বলছে না, এফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স কস এক্স, সাইন ইনভার্স হচ্ছে কস এক্স। ওকে, এখানে দেখো একটু এই যে কস এক্স আছে, কস এক্সের মান আমরা কি জানি, কস এক্সের মান হচ্ছে -1 থেকে +1 মধ্যে। কস এক্সের মান যেহেতু -1 থেকে +1 মধ্যে, এবং আমরা জানি সাইন ইনভার্স এক্স কখন ডিফাইন হয় না, যখন এই এক্সের মানটা -1 থেকে +1 মধ্যে থাকে। এখন এই এক্সের জায়গায় অঙ্কেতে কী আছে? কস এক্স, তাহলে কস এক্সের মানও এই রেঞ্জে থাকে -1 থেকে +1 মধ্যে, তার মানে সাইন ইনভার্স এক্স ঠিক মানে সাইন ইনভার্স কস এক্স ডিফাইন হবে ঠিকঠাক। ওকে, এবারে দেখো এবার বলছে এর কতগুলি অসন্তত বিন্দু আছে, মানে অপশান বলছে প্রথমে এতে অসীম সংখ্যক অসন্তত বিন্দু, সসীম সংখ্যক অসন্তত বিন্দু। মনে রেখো এটা হচ্ছে অপশান সি হবে, এর কোনো অসন্তত বিন্দু নেই, এই ফাংশনটার কোনো অসন্তত বিন্দু নেই। আমি যদি আরেকটু ভালো করে যদি এক্সপ্লেন করতে যাই এই ফাংশনটার কেন অসন্তত বিন্দু নেই, তাহলে এটা মনে রাখবে। দেখো এই যে cos x ফাংশন দেওয়া আছে, এটা এর কোনো অসন্তত বিন্দু নেই, এর যে ডোমেন সেই ডোমেনে এ সব জায়গায় সন্তত, তার মানে cos x হয়ে গেল সব জায়গায় সন্তত। আবার সাইন ইনভার্স এক্স এই ফাংশনটাও এর রেসপেক্টিভ যে ডোমেন মানে কোনটা, এটা এই ডোমেনে এ হচ্ছে সন্তত, তাহলে cos x সন্তত, সাইন ইনভার্স এক্স সন্তত, তাহলে এই যে ফাংশনটা এখানে আছে এইটা হলো এই দুটোর মানে কম্পোজিট ফাংশন, ঠিক আছে? কম্পোজিশন করে পাওয়া হয়েছে। তাহলে সাইন ইনভার্স এক্স সন্তত, কস এক্স সন্তত, তাহলে তাদের মানে তাদের কম্পোজিট যে ফাংশন যেটা দেওয়া আছে আমার কাছে এফ এক্স, সেটাও সন্তত হবে। বোঝা গেল? তার মানে কি এদের কোনো অসন্তত বিন্দু নেই, এইভাবে তুমি মনে রাখলেও চলবে। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। দেখো 22 দাগের অঙ্ক সিম্পল ডেরিভেটিভ চেয়েছে। দেখো তো কী বলছে, এক্স ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই হলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স। দেখো ডেরিভেটিভ করলে কী হবে, এক্সটা রেস্ট ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াইটা রেস্ট এক্সের ডেরিভেটিভ 1, ই টু দি পাওয়ার ওয়াইয়ের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ওয়াই হবে, আবার ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স হবে, ডান দিকে 0 হবে। দেখো এখান থেকে ডিওয়াই ডিএক্স যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকবে পড়ে থাকবে এটা এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, আর এই ওয়াইটা এপারে গেলে এটা যাবে -y। সো দিস গিভস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু -y বাই নিচে এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এবার দেখো তো কী বলেছে, ডি ইকুয়াল টু এই ডিওয়াই ডিএক্স অ্যাড এক্স ইকুয়াল টু 0 বিন্দু, ব্যাস এক্স ইকুয়াল টু 0 পুট করে দাও। দেখো তো এবার দেখো এক্স ইকুয়াল টু 0 পুট করলে এখানে অবশ্যই ওয়াইয়ের মান জানতে হবে, কারণ ফাংশনটা ওয়াই দেও আছে, ডিওয়াই ডিএক্সের মান ওয়াই দেও আছে। সেটা কোথা থেকে জানবো না, সেটা আমি এখান থেকে জানবো। কী করবো না, যদি এক্স সমান 0 হয়, এক্স সমান 0 হলে তাহলে দেখো এখান থেকে ওয়াইয়ের মান কী আসে, দেখো এক্স সমান 0 হলে এটা 0 হবে, তাহলে আমার কী আসবে ই টু দি পাওয়ার ওয়াই সমান ই, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে দুই থেকে কম্পেয়ার করলে কত, ওয়াই ইকুয়াল টু 1। তার মানে আমি যখন এখানে এক্স ইকুয়াল টু 0 পুট করবো তার সঙ্গে সঙ্গে আমি ওয়াই ইকুয়াল টু 1 মানটাও পুট করবো। দেখো তো পুট করতে তাহলে কত আসে, এটা 1 আসে, এটা 0 আসে, প্লাস এটা ই আসে, তার মানে আমাদের অ্যান্সার
অ্যান্সার চলে আসছে -1/e, দ্যাট মিনস ডি অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 23 দাগের যে অঙ্কটা দিয়েছে খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, কিন্তু একটু লেন্দি অঙ্ক দিয়েছে। দেখো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জি এক্স, এই ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা আর দেওয়া আছে জি ড্যাশ এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ এক্স, এই একটা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, এই দুটো ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। আর দেখো দেওয়া আছে এফ টু ইকুয়াল টু এফ ড্যাশ টু ইকুয়াল টু 4, ঠিক আছে, এই একটা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, এই একটা মানে ইনফরমেশন দেওয়া আছে। এবারে দেখো চেয়েছে F24 তার হোল স্কোয়ার প্লাস G24 তার হোল স্কোয়ার। আমি এই যে F24 হোল স্কোয়ার এবং G24 হোল স্কোয়ার এই ফর্ম্যাটে একটা আমি ফাংশন ধরে নেবো, ঠিক আছে। দেখো এই ফর্ম্যাটে যদি আমি একটা ফাংশন ধরি, আমি ধরছি সেটা এইচ এক্স সমান আমি কী ধরছি না এফ এক্স তার হোল স্কোয়ার প্লাস জি এক্স তার হোল স্কোয়ার। এবার দেখো আমি যদি ডেরিভেটিভ করি তাহলে কী হবে, এইচ ড্যাশ এক্স ইকুয়াল টু, দেখো এটা প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ হবে, তাহলে 2 ইন্টু এফ এক্স, তারপরে এফ এক্সের ডেরিভেটিভ হবে এফ ড্যাশ এক্স। সিমিলারলি জি এক্স তার হোল স্কোয়ারের প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ হবে মানে 2 ইন্টু জি এক্স, তারপরে দেখো এটা হবে জি ড্যাশ এক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু 2 ইন্টু এফ এক্স, দেখো তো এফ ড্যাশ এক্স মানে এখানে কী দেওয়া আছে, জি এক্স দেওয়া আছে, তাহলে আমি এফ ড্যাশ এক্স জায়গায় জি এক্স লিখলাম, প্লাস 2 ইন্টু জি এক্স ইন্টু জি ড্যাশ এক্সের জায়গায় কী আছে মাইনাস এফ এক্স, তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আমি এটা এফ এক্স লিখলাম। দেখো দুটো একই জিনিস এসছে, তাহলে কেটে গিয়ে এর মান কী হলো 0। তার মানে দেখো এইচ এক্স এমন একটা ফাংশান তার ডেরিভেটিভের মান 0। তাহলে কোনো ফাংশানের ডেরিভেটিভের মান যদি 0 হয় তাহলে আমি কী বলতে পারি না, সেই ফাংশানটা হয়ে যাচ্ছে হচ্ছে কনস্ট্যান্ট ফাংশান, সেই ফাংশানটা কনস্ট্যান্ট ফাংশান। ওকে, তার মানে কি, তার মানে এইচ এক্স সামথিং এরম একটা আসবে 1 অথবা 2, মানে কোনো এক্স নেই, এক্সের উপর ডিপেন্ডেন্ট নয় এইচ এক্স ফাংশানটা। এবারে গল্প হলো তাহলে এইচ এক্স কোন কনস্ট্যান্টের সঙ্গে সমান, সেই কনস্ট্যান্টের মানটা বের করতে হবে। তার জন্য দেখো আমার কাছে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এফ টু ইকুয়াল টু এফ ড্যাশ টু ইকুয়াল টু 4। তাহলে আমি কী করবো, দেখো যেহেতু 2 দেওয়া আছে, তাহলে আমি এই যে এইচ এক্স ফাংশান, এখানে আমি এই এক্সের জায়গায় 2 পুট করবো, তাহলে কী হবে এইচ টু ইকুয়াল টু, এটা হয়ে যাবে এফ টু তার হোল স্কোয়ার প্লাস এটা হবে জি টু তার হোল স্কোয়ার। ওকে, দেখো এফ টু মানে তো 4 দেওয়া আছে, আমি ডাইরেক্ট লিখছি 4 তার হোল স্কোয়ার। আরেকটা জিনিস দেখো মজার বিষয়, দেখো জি এক্স সমান এফ ড্যাশ টেক্স আছে, তাহলে জি এক্স সমান যদি এফ ড্যাশ টেক্স, তাহলে জি টু সমান কী লিখতে পারি, এফ ড্যাশ টু, আবার এফ ড্যাশ টু মানেও 4 দেওয়া আছে, মানে জি টু সমান কত হয়ে যাবে, জি টু সমানও 4 হয়ে যাবে তার হোল স্কোয়ার। দেখো এটা 16 প্লাস 16 মানে কত হয়ে যাবে 32, তার মানে আমি যেটা খুঁজছিলাম এইচ এক্সের যে কনস্ট্যান্ট ফাংশন, সেই কনস্ট্যান্টের মানটা কত, সেটা হয়ে যাচ্ছে 32। এবারে দেখো তাহলে আমার কী চেয়েছে, F24 হোল স্কোয়ার, তার মানে কি আমার এইচ এক্সের এখানে যদি আমি 24 পুট করি, যেটা গিভেন যে সেটা আমার চেয়েছে কত না F24 তার হোল স্কোয়ার প্লাস G24 তার হোল স্কোয়ার। তাহলে এইটা মানে তো H24, আর এইচ এক্স যেহেতু কনস্ট্যান্ট ফাংশন, 24 দাও যা খুশি দাও, তার অ্যান্সার কত আসবে, অ্যান্সার হবে 32, তাহলে এটা যাবে অপশান ডি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট 24 দাগের অঙ্ক দেখো কী বলছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, 24 অঙ্ক বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x হলে ডি স্কোয়ার হবে বাই ডি এক্স স্কোয়ার। তখন এক্ষেত্রে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এক্সের রেসপেক্টে, তাহলে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 8। আচ্ছা এখান থেকে আমার তাহলে ডিওয়াই ডিএক্স সমান আসবে 8/2y, কাটাকুটি করলে 4/y। তাহলে এখানে যদি আমি আবার ডেরিভেটিভ করি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, দেখো এটা নিচে মাইনাস ওয়াই, তাহলে ডেরিভেটিভ করলে মাইনাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার। এবার যেহেতু এক্সের রেসপেক্টে করছি, তাহলে পাশে আবার ডিওয়াই ডিএক্স হবে। দেখো ডিওয়াই ডিএক্সের মান এটা আমি এখানে আবার পুট করলে এটা আসবে -4/y স্কোয়ার ইন্টু 4/y, কারণ ডিওয়াই ডিএক্সের মান 4/y। এটা গুণ করলে কত হবে, -16/y কিউব। তাহলে আমার কত চলে আসছে না -16/y কিউব, অপশান সি। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট 25 অঙ্ক কী বলছে। আচ্ছা এই যে দেখো, এই যে ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার, দেখো তো আমার কাছে কী আছে, আমার কাছে আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x। তাহলে এইটা আমি এক্স করে সাজিয়ে নেবো, এক্স ইকুয়াল টু 1/8 স্কোয়ার। এবার দেখো তো ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু 1/8 কাটাকুটি করলে দেখো 1/4y। আবার যদি ডবল ডেরিভেটিভ করি ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে কত 1/4, কারণ আমাদের অ্যান্সার চলে আসছে অপশান বি। নেক্সট দেখো 26 কী বলছে, 10 সেমি ব্যাসার্ধের একটি গোলকের চারপাশে সমবেধের বরফাবৃত আছে। যদি 50 ঘন সেমি পার মিনিট সমহারে বরফ গলতে থাকে, তবে যখন বেধ 5 সেমি তখন বেধ পরিবর্তনের হার। আচ্ছা দেখো এই ধরো একটা গোলক, ঠিক আছে, এই একটা গোলক, এবার এই গোলকের চারপাশে কী বলছে, একটা বরফের আছে, ঠিক আছে। তাহলে কী বলছে দেখো 10 সেমি ব্যাসার্ধের একটি গোলক, তাহলে গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি। আচ্ছা বলছে তার চারপাশে সমবেধের বরফাবৃত আছে, তাহলে আমি ধরলাম বেধটা কত না, আমি ধরলাম বেধটা হচ্ছে আর, ঠিক আছে, বেধটা হচ্ছে আর। এবারে কি বলছে না, বলছে যদি 50 ঘন সেমি পার মিনিট হারে বরফ গলতে থাকে, তাহলে বরফ কোনটা, বরফ এই বাইরেরটা, এই বাইরের যেটা আর বেধের যে পার্টটা, এটা হচ্ছে বরফ, ঠিক আছে। তাহলে গলতে থাকে, তবে যখন বেধ 5 সেমি তখন বেধ পরিবর্তনের হার।
ঠিক আছে, যখন বেদ 5 সেমি মানে যখন আর এর মান 5 তখন আমার বেদ যে চেঞ্জ হবে যে হারে সেটা চেঞ্জ। তাহলে এখানে এখানে দেখো তো, এখানে আমি যদি বলি যে এখানে আমি বরফের আয়তন, আচ্ছা বরফের আয়তন কী হবে না, বরফের আয়তন হবে বাইরের যে গোলক আছে, বরফের আয়তন আমি ধরছি এটা ভি। বরফ কোনটা না, বরফের আয়তন দেখো ভিতরে এই যে 10 সেমি ব্যাসার্ধের যে গোলক এটা হচ্ছে গোলক, বরফ হচ্ছে এই আর বেদের যে পার্টটা সেটা হচ্ছে বরফ। তাহলে বরফের আয়তন চাইলে কী হবে না, বাইরের যে গোলক তার আয়তন মাইনাস ভিতরের যে গোলক 10 সেমি ব্যাসার্ধের সেই গোলকটার আয়তন বিয়োগ করতে হবে। তাহলে বাইরের যে গোলক তার ব্যাসার্ধ কত, তার ব্যাসার্ধ হচ্ছে 10 প্লাস আর, তাহলে তার আয়তন কী হবে, তার আয়তন হবে 4/3 পাই আর প্লাস 10 তার হোল কিউব। এটা হলো বাইরের মানে বরফ ধরে যে গোলক তার আয়তন হচ্ছে এইটা, এটা থেকে ভিতরের যে গোলকটা বাদ দেবো, ভিতরের গোলক কত 4/3 পাই আর কিউব, আর মানে হচ্ছে 10-এর কিউব হলো এই আয়তন যেটা হলো, এটা হলো বরফের আয়তন। এবার দেখো বরফে কি বলছে 50 ঘনসেমি পার মিনিট হারে বরফ গলতে থাকে, তার মানে কি বরফের যে চেঞ্জ, তার মানে আমি টি রেসপেক্টে ডেরিভেটিভ করবো, ডিভিডিটি সমান এটা হয়ে গেল 4/3 পাই, এটা হোল কিউব মানে 3 নামলো, এটা হলো আর প্লাস 10 তার হোল স্কোয়ার ইন্টু যেহেতু টি এর রেসপেক্টে করছি তাহলে এটা হয়ে যাবে ডি আর ডিটি, আর এই যে পার্টটা এ ডেড করলে 0 আসবে। ওকে, দেখো তো এটা 3 কেটে গেল। এবারে দেখো এই ডিভিডিটির মান বলা আছে কত 50 ঘনসেমি হারে বরফ গলছে, তার মানে ডিভিডিটির মান হচ্ছে 50 সমান, আচ্ছা এটা 4 পাই, দেখো তো কী বলছে যখন বেদ 5 সেমি, যখন বেদ 5 সেমি মান হচ্ছে যখন আর এর মান 5, 5 + 10 হোল স্কোয়ার, তখন বেদ কী হারে চেঞ্জ হচ্ছে, তাহলে বেদ আমি ধরেছি আর, তাহলে ডি আর ডিটির মান বের করতে হবে। তাহলে এটাই গেল 50 = 4 পাই ইন্টু দেখো এটা 15 করলে 225 ইন্টু ডি আর ডিটি। দেখো তো কাটাকুটি করলে এটা হচ্ছে, এটা 2 দিয়ে কাটলে 2 2 4, এটা হচ্ছে 2 দিয়ে কাটলে 25, আর এইটা কাটলে 25 9 225। তার মানে দেখো আমার ডি আর ডিটির মান কি আসছে, ডি আর ডিটির মান আসছে এবারে ভাগ করে দিলে 1/18 পাই। এবারে দেখো এখানে গল্প হলো অপশান এও আছে অপশান বিও আছে। দেখো তুমি কি করবে অঙ্কেতে, দেখো অঙ্কেতে কি আছে দেখো সেমি পার মিনিট। ওকে, তাহলে সেমি পার মিনিট তোমার যেটা দেখো বিতে কি আছে সেমি পার সেকেন্ড, কিন্তু না অঙ্কে তোমার মিনিট আছে, তার মানে অপশান এ হলো অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 27 কি বলছে, দেখো 27-এর যে অঙ্ক 27 বলছে y = x² + 16 হলে x = 3 x = 4 এর মধ্যে গড় পরিবর্তন। তাহলে গড় পরিবর্তন কি করে বের করে না, দেখবে আমি শিখিয়ে দিয়েছি অন্তর কলেজের ব্যাখ্যাতে, যদি তোমরা না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে ক্লাসগুলো অবশ্যই দেখো, অনেক আইডিয়া পাবে এবং মানে নিজে থেকে করতে পারবে অঙ্ক। তাহলে কী হবে গড়, এটা Δy/Δx, Δy মানে কত না এক্সের মান এখানে একবার 4 পুট করবে মাইনাস এক্সের মান 3 পুট করবে, তার মানে Δy মানে হলো f(4) মাইনাস f(3), এফ কোনটা না এই ওয়াইটা তো এফ এক্স, মানে আমি এরকম লিখতে পারি ওয়াই সমান দেওয়া আছে, তাহলে ওয়াই সমান এফ এক্স সমান ওয়াই সমান x² + 16, এটা মনে রেখো ঠিক আছে, ওয়াইটা হচ্ছে এফ এক্স, আর নিচে কী হবে এক্সের যে চেঞ্জ, এক্স 3 থেকে 4-এ চেঞ্জ হয়েছে, তার মানে 4 - 3। দেখো তো f(4) করলে কত 16 + 16 32 মাইনাস এটা 9 এটা 25, আর নিচে হচ্ছে 1, তার মানে দেখো এটা হবে এটা হচ্ছে 7/1 মানে 7। আচ্ছা হলো 7। এবারে দেখো এখান থেকে অ্যান্সার করা যায়, কেন অ্যান্সার করা যায়, কারণ দেখো প্রথম কোশ্চেনটা কী চেয়েছে, প্রথম কোশ্চেন গড় আর সেকেন্ডটা তাৎক্ষণিক। তাহলে প্রথম কোশ্চেনে গড়ের মান কত এসছে 7, তাহলে 7 দেখো প্রথম কার আগে আছে, অপশান এর আগে আছে, তাহলে অপশান এ হয়ে গেল অ্যান্সার। বোঝা গেছে। আচ্ছা যদি পরেরটা বের করি তাৎক্ষণিক যে চেঞ্জ, তাৎক্ষণিক চেঞ্জ মানে এই যে y এর ডেরিভেটিভ করবে dy dx করলে 2x আসবে, সেটা x = 4 বিন্দুতে, তার মানে সেটা যদি আমি x = 4 বিন্দু পুট করি, এটাও x = 4 বিন্দু, তাহলে এটা x জায়গায় 4 পুট করলে 8 হবে, তার মানে 7,8 অ্যান্সার। দেখো অপশান এই আসছে আমাদের। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 28 দেখো কী বলছে, বলছে y² = 5x অধিবৃত্তের একটি অবিলম্ব x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করলে অবিলম্বটির পাদবিন্দু স্থানাঙ্ক। দেখো আমরা এই যে অধিবৃত্তর সমীকরণ কী আকারে আছে না y² = 4x, তাহলে এর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো আমাদের 4 এর মান আসবে 5, তাহলে এখান থেকে এর মান আসবে হচ্ছে 5/4। ওকে, আচ্ছা এবারে কি বলছে না অবিলম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করছে, তাহলে অবিলম্বটার যে প্রবণতা বা এম এর মান কী হবে না tan 45 ডিগ্রি, তাহলে অবিলম্বের প্রবণতার মান কত 1। এবারে এই পাদবিন্দু বের করার একটা সূত্র আছে, পাদবিন্দু বের করার সূত্রটা হচ্ছে am² - 2am, -2am। দেখো এর মান জানা আছে কত 5/4, m² মান কত 1² আমি আর লিখলাম না, মাইনাস এখানেও সেম, এখানে হচ্ছে 2 × 5/4, m এর মান 1 আমি লিখলাম না। আচ্ছা এইটা করলে দেখো এইটা 5/4 মাইনাস এটা কাটাকুটি করলে এটা হবে 5/2, আমাদের কত অপশান আসছে, অপশান বি আসছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো নেক্সট 29 দাগের অঙ্ক, 29 দাগের অঙ্ক কী বলছে দেখো, বলছে y = x + 4/x²।
আচ্ছা দেখো তো কী বলছে, এই বক্রের যে স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল। দেখো কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে আমরা কি জানি, আমরা জানি তার প্রবণতার মান মানে তার এম এর মান হচ্ছে 0 হয়। আবার প্রবণতা মানে কি, প্রবণতা মানে হলো ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। তার মানে কি ডিওয়াই ডিএক্স এর ভ্যালু 0 হবে, যেহেতু স্পর্শকটির প্রবণতা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে স্পর্শকের প্রবণতা কী হয়, ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স করলে কত আসবে, এটার মান 1, এটা করলে 4/4 অ্যাকচুয়ালি 8 হবে, -2 নামবে, 8 নিচে হয়ে যাবে এক্স কিউব। তাহলে এটা সমান তুমি 0 করবে, দেখো তো এটা সমান 0 করলে এক্স কিউব লসাগু হবে, হলে এটা এক্স কিউব -8 সমান 0 হবে। সিম্পল ক্যালকুলেশন, দেখো এক্স সমান 2 হবে। তাহলে প্রবণতার যে সমীকরণ কি, এক্স ইকুয়াল টু 2। এবার এক্স ইকুয়াল টু 2 মানে তোমার তাহলে দেখো এখানে পুট করলে ওয়াই এর মান চলে আসবে। তাহলে এক্স ইকুয়াল টু 2 ওখানে পুট করে তাহলে ওয়াই সমান দেখো এটা 2 + 4/4, তাহলে কেটে গিয়ে কত, এটা 1, তারপরে এটা যাবে 3, তার মানে কি হলো ওয়াই ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 3 মানে হচ্ছে অপশান ডি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 30-এর দাগের অঙ্ক কি বলছে, দেখো 30-এর দাগের অঙ্ক বলছে 0 x π/2 হলে tan x/x এর মান কোন রিলেশনের সঙ্গে স্যাটিসফাই করবে। দেখো এটা মনে রাখবে, এটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কী হয় না, ফার্স্ট কোয়াড্রেন্টে সবসময় কী হয়, sin x tan x, sin x tan x। এবার x দিয়ে সবাইকে যদি আমি ভাগ করে দিই তাহলে দেখো তো কী আসবে, sin x/x (1) tan x/x। তাহলে আমি এই ধারের দুটো যদি রিলেশন তুলে নিই তাহলে আমি দেখো পিছন দিক থেকে লিখছি tan x/x কী হবে, গ্রেটার দেন sin x/x। তাহলে আমাদের অপশান কি আসছে, অপশান এ, sin x/x গ্রেটার দেন। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 31-এর যে অঙ্কটা আছে, 31-এর অঙ্কটা কী বলছে না, fx ইকুয়ালস টু 2 × log x - 2 - x² + 4x + 1। দেখো ফাংশনটা যেরকম দেওয়া আছে, ফার্স্ট আমাদের ডিফাইন করতে হবে। দেখো log x - 2 আছে, তাহলে দেখো লগের পাশে যে থাকে সে অলওয়েজ গ্রেটার দেন 0 হয়। তার মানে এটা আমার ফার্স্ট মনে রাখতে হবে, x এর মান 2 এর থেকে বড় আসবে। ওকে, এবারে কি বলছে দেখো, অপেক্ষকটি যদি ক্রমবর্ধমান হয় মানে যদি ইনক্রিজিং হয়, তাহলে ইনক্রিজিং কোনো একটা ফাংশন ইনক্রিজিং হলে আমরা কি জানি, তার ডেরিভেটিভের মান গ্রেটার দেন 0। তাহলে দেখো তো ডেরিভেটিভ পড়লে আছে, দেখো তো প্রথমে ডেরিভেটিভটা বের করি, তারপর গ্রেটার দেন 0 করি, আচ্ছা এটা 0 লিখলাম। আচ্ছা অতএব ডেরিভেটিভের মান যদি আমি বের করি, দেখো তো কত আসবে, এটা 2/x - 2 মাইনাস এটা হবে 2x + 4। ঠিক আছে, তাহলে দেখো এটা 2 একটা কমন আসবে, আসলে এটা 1/x - 2, এটা হয়ে যাবে হচ্ছে -x + 2। আচ্ছা এখানে আমি যদি একেবারে মাইনাসটাও কমন নিই, তো এটা যাবে x - 2। তাহলে এটা 2 × এটা দেখো, এটা নিচে লসাগু হবে x - 2, এটা হবে 1 - x - 2 তার হোল স্কোয়ার। ওকে, এবার দেখো তো ওপরটা যদি আমি করি, ওপরটা যদি আমি হোল স্কোয়ার যদি আমি তুলে দিই, মানে স্কোয়ারে ভেঙে দিই, তুলে দিই মানে যদি আমি স্কোয়ারে ভেঙে দিই, তাহলে এটা 1 - x²। আচ্ছা এইটা যাবে -4x হয়, এটা হবে +4x, এটা হবে তোমার হচ্ছে +4x, এটা -4। ওকে, আর দেখো নিচে এটা x - 2 ছিল, x - 2 থাকবে। এবারে কী হবে, এটা দিস ইকুয়ালস টু 2 × দেখো এটা যদি মাইনাস কমন নিই তাহলে এটা যাবে x² -4x + 3, কারণ -4 + 1 করলে -3 আসতো, মাইনাস যেহেতু কমন নিচ্ছি আমি। আচ্ছা বাই এটা হয়ে যাবে x - 2। ওকে, আচ্ছা দেখো তো ওপরটা যদি আমি মিডিল টার্মে ভাঙি, মিডিল টার্মে ভাঙলে কী হবে, 3 × 3, তাহলে দেখো এটা আলটিমেট আসছে এটা -2। আচ্ছা উপরে দেখো 3 × 3, তাহলে দেখো এটা x - 3 হবে ইন্টু x - 1 হবে বাই x - 2। এবারে কি, এবারে এটা গ্রেটার দেন, সরি এটা ইকুয়াল টু না, এটা গ্রেটার দেন 0। ঠিক আছে, গ্রেটার দেন 0 কারণ ইনক্রিজিং ফাংশন। তো এটা তুমি গ্রেটার দেন 0 ভাবলে, তাহলে দেখো এটা গ্রেটার দেন 0 ভাবলে এই x - 2টা কি, x - 2টা তো গ্রেটার দেন 0, কারণ x - 2টা লগের পাশে আছে, অবশ্যই করে গ্রেটার দেন 0 পজিটিভ। তাহলে এইদিকে এটা গুণ করলে তাহলে এটা ঠিক থাকতো, কিন্তু যেহেতু -2 আছে ভাগ করলে কী হবে, অসমীকরণটা উল্টে যাবে। -2 আছে ভাগ করলে কী হবে, অসমীকরণটা উল্টে যাবে। এবার এরকম হলে কী শিখেছি, শর্টকাট মেথড, এক্সের দুটো মান দেখে নেবে 0 করে, এটা সমান 0 ভাববে, এটা সমান 0 ভাববে, ভাবলে এক্সের দুটো মান কী এলো, একটা 1 একটা 3। তাহলে লেস দেন আছে মানে কি, এদের মধ্যে মান। ঠিক আছে, লেস দেন আছে মানে এদের মধ্যে মান, তাহলে এখান থেকে কী হবে 1 <x 3। এবারে গল্প হলো, দেখো প্রথম যে কন্ডিশন এক্সের মান কী হতে হবে, গ্রেটার দেন 2। তাহলে এর সঙ্গে আরেকটা কন্ডিশন অ্যাড হবে কি না, এক্সের মান গ্রেটার দেন 2। তাহলে এদের মধ্যে ইন্টারসেকশন কী আসবে, এদের মধ্যে ইন্টারসেকশন আসবে 2 <x 3। তখন আমাদের কী আসবে, ওপেন ইন্টারভাল 2,3 এই রেঞ্জে এটা ফাংশনটা মানে ইনক্রিজিং হবে, এটা হচ্ছে অপশান সি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 32-এর অঙ্কে কী চেয়েছে, দেখো বলছে fx ইকুয়াল টু 1/x² - 3x + 2। কী চেয়েছে, এর স্থানীয় চরম মান চেয়েছে। তাহলে আমি সিম্পল ডেরিভেটিভ করবো। দেখো তো এইটা যদি আমি মানে ওপরে তুলি, এটা ওপরে তুললে কী হবে, x² - 3x + 2 হোল টু দি পাওয়ার -1। তাহলে যদি আমি এর ডেরিভেটিভ করি তাহলে কী হবে, -1 নামবে, এটা x² - 3x + 2 হোল টু দি পাওয়ার -2 হবে, ইন্টু ভিতরেরটা ডেরিভেটিভ করলে x² ডেরিভেটিভ 2x - 3। আচ্ছা এবারে দেখো, এবারে দেখবে চরমান অবমান বের করার যে অ্যালগোরিদম বা যে প্রসেসটা কি, f ড্যাশ করবো, f ডবল ড্যাশ করবো। ঠিক আছে, f ড্যাশ ইকুয়াল টু 0 করে x এর মান বের করবো, করে f ডবল ড্যাশে পুট করবো। পুট করলে যদি f ডবল ড্যাশে সেই মানটা পুট করলে যদি সে গ্রেটার দেন 0 দেয়, তাহলে ওই x এর মানের জন্য
অবমান থাকবে এফএক্সের, আর যদি লেস দ্যান জিরো দেয় তাহলে চরম মান থাকবে। আমি যেটা বলছি শোনো, সেটা হচ্ছে কি না, ওই সবই ঠিক আছে, তুমি একটু শুধু শর্টকাট করবে কি, তুমি যখনই এফ ড্যাশ এক্স সমান জিরো করে, যেমন দেখো এখানে এখানে এফ ড্যাশ এক্স সমান জিরো করলাম, করতে দেখো এক্সের একটা মান পাচ্ছি, দেখো এটা তো এই যে গুণ করলে জিরো হবে, শুধু দেখো 2x - 3 = 0, এখান থেকে এক্স সমান কী পাচ্ছি 3/2, ব্যাস এখান থেকে 3/2 পাচ্ছি, আর ডবল ড্যাশ করার কোনো দরকারই নেই। এখানে কী চেয়েছে স্থানীয় চরম, তাহলে ওই বিন্দুতে স্থানীয় চরম মানটাই আসবে, যেহেতু চেয়েছে অঙ্কের মধ্যে, ঠিক আছে, একটু চালাকি করা আর কিছুই না। তাহলে তুমি কী করবে, ডাইরেক্ট এফএক্সে ওই মানটা পুট করে দেবে, এফ অফ 3/2 মানটা পুট করে দেবে, দিলে দেখবে চলে আসবে, এটা হচ্ছে 9/4, এটা হচ্ছে 9/2 + 2, তাহলে দেখো এটা 4 লসাগু হবে, 4 লসাগুটা উপরে উল্টে যাবে, 4 লসাগু এটা উল্টে যাবে, এটা হবে 9 - 18 + 8, তাহলে এটা হচ্ছে 4/-1, দ্যাট মিনস -4। দেখো আমাদের অপশান ডি অ্যান্সার। এফ ডবল ড্যাশ করার কোনো দরকারই হবে না, বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 33-এর মানে অঙ্ক কী বলছে, সম্ভাবনার অঙ্ক বলছে একটি ছক্কা 3 বার চালা হয়, প্রথম ও দ্বিতীয় চালে যথাক্রমে 5 ও 2 পড়বে, এই শর্তে তৃতীয় চালে 3 বার 6 পড়ার সম্ভাবনা। দেখো এখানে যে এস মানে কি, এস মানে হচ্ছে নমুনা দেশ, নমুনা দেশে কী হবে 3 বার ছক্কা চালা হচ্ছে, কিন্তু দেখো বলছে প্রথম দ্বিতীয় চালে 5 ও 2 পড়বে, তাহলে এখানে নমুনা দেশ কী হবে না, প্রথম চালে 5, দ্বিতীয় চালে 2 হলে পরেরটায় 1 আসতে পারে, পরেরটায় 2 আসতে পারে, দেখো প্রথম দ্বিতীয় চালে সবসময় 5 আর 2, পরেরটায় 3 আসতে পারে, পরে এরকম করে কতগুলো আসবে না, এরকম করে দেখো 6খানা আসবে, 4 আসতে পারে, পরেরটায় 5 আসতে পারে, আর পরেরটায় 6ও আসতে পারে। প্রথমটায় 5 আর 2, প্রথমটায় 5, পরেরটায় 2, আর 3 নম্বরটা 1 থেকে 6-এর মধ্যে যে কেউ আসতে পারে। আচ্ছা ঘটনা কী বলেছে না, এই শর্তে দেখো ঘটনা কী মানে কী বলেছে, এই শর্তে তৃতীয় চালে 3 পড়বে, তাহলে তৃতীয় চালে 3 মানে কি 5 পড়বে প্রথমটায়, পরেরটায় 2, আর 3 নম্বরে 3, তাহলে প্রবাবিলিটি অফ এ কী হবে, নাম্বার অফ এ মানে একটা, বাই নাম্বার অফ এস মানে 6টা, তার মানে এটা যাবে 1/6, বোঝা গেল। আচ্ছা দেখো 34-এর অঙ্ক কী বলছে, দেখো 34-এ বলছে দুটি ঘটনা এ ও বি পরস্পর স্বতন্ত্র, স্বতন্ত্র মিনস কি স্বাধীন, ঠিক আছে। পুরো দেখবে সম্ভাবনা চ্যাপ্টার, র্যান্ডম ভেরিয়েবল, পুরো এই পার্টটা আমার চ্যানেলে এসএনদে স্যারের বইয়ের সলিউশন একদম ডিটেলসে করানো আছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই করে দেখো। দেখো তো এ বি যদি স্বতন্ত্র হয়, দ্যাট মিনস স্বাধীন হয়, তাহলে এ বার বি বার মানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তারাও স্বাধীন হবে, তখন এটা সত্য, বিবৃতি এ সত্য। এবার দেখো কী বলছে, বিবৃতি 2 কী বলছে, দুটি ঘটনা এ ও বি পরস্পর স্বতন্ত্র হলে, মানে এ আর বি যদি স্বতন্ত্র হয়, তার মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কী হবে, পিএ ইন্টু পিবি, এটা যদি হয় তাহলে কী বলছে, এটাও স্বতন্ত্র, মানে কী বলছে, পি অফ এ বার ওভার বি = পি অফ এ বার হবে। দেখো এ বি যদি স্বাধীন হয়, এ বি যদি স্বাধীন হয়, স্বাধীন বা স্বতন্ত্র, ঠিক আছে, এ বি যদি স্বাধীন হয়, তার মানে স্বাধীন হওয়ার কন্ডিশন অনুযায়ী কী হয়, পি অফ এ ওভার বি সমান পি অফ এ, এটা আমরা জানি। এ বি যদি স্বাধীন হয় তাহলে এই ঘটনা ঘটে, পি অফ এ ওভার বি সমান পি এ। এবার দেখো এ বি যদি স্বাধীন হয়, তাহলে সেখান থেকে আমরা এটাও জানি এ বার বি স্বাধীন হয়, সেখান থেকে আমরা এটাও জানি এ বার বি স্বাধীন হয়। আর এ বার বি স্বাধীন হলে তাহলে প্রবাবিলিটি অফ এ বার ওভার বি সমান প্রবাবিলিটি অফ এ বার হবে, তার মানে এটাও সত্য, ঠিক আছে, মানে এটাও সত্য, মানে অপশান মানে বিবৃতি 1ও সত্য, বিবৃতি 2ও সত্য, মানে এটা হলো অপশান সি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 35 দেখো কী বলছে, একটি বাক্সে 5টা লাল বল, 5 রেড, 3টে সাদা বল আছে। আচ্ছা অন্য একটা বাক্সে 4টে লাল বল আর 6টা সাদা বল আছে। বলছে একটি বাক্স যথেচ্ছভাবে নির্বাচন করা হলো, নির্বাচিত বাক্সটি থেকে যথেচ্ছভাবে একটি বল তোলা হলো, বলটি লাল হওয়ার সম্ভাবনা। তবে একটি বাক্স নির্বাচন করা হলো, তার সম্ভাবনা কত, হাফ। এবার যে বাক্সটা নির্বাচিত হবে তার থেকে একটা বল তোলা হলো, দেখা গেল বলটি লাল, মানে বলটি লাল হওয়ার সম্ভাবনা চেয়েছে। তাহলে দেখো, তাহলে যদি প্রথম বাক্স নির্বাচিত হয়, দুটো বাক্স তাদের মধ্যে একটা নির্বাচিত হওয়ার সম্ভাবনা হাফ, তাই প্রথমে হাফ রাখবো, ইন্টু প্রথম বাক্স নির্বাচিত হলে তার থেকে একটা বল লাল হবে, তার মানে কি লাল বল কটা 5টা, টোটাল কটা 8টা, প্লাস দ্বিতীয় যে বাক্স তার থেকে একটা বল লাল হবে, লাল বল কটা 4টে, আর টোটাল বল হচ্ছে কটা 10টা, ব্যাস এই হলো সম্ভাবনা। তাহলে কী হলো 2 ইন্টু, দেখো এটা 80 লসাগু, 80 করা দরকার, এটা কাটো 2 2 4, এটা 5 2 10, দেখো 5 8 40 লসাগু, এটা কত হবে দেখো, এটা হবে 25 + 16, 25 + 16 মানে 41, 41/80, এটা যাবে 41/80, দেখো তো 41/80 কোথায়, অপশান বি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 36 দেখো অঙ্ক কী বলছে, দেখো বিবৃতি 1 বিবৃতি 2 বলে দেওয়া আছে। দেখো আমি যেটা দেখতে পাচ্ছি, বিবৃতি 2 হচ্ছে ফর্মুলা, এটাও সবসময় সত্য। বিবৃতি 2 কী বলছে না, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ওভার বি, এটা মানে কী হয় 1 - প্রবাবিলিটি অফ এ ওভার বি, এটা বিবৃতি 2। আচ্ছা এটা হচ্ছে সত্য, এটা সবসময় সত্য। দেখো বিবৃতি 1-এ কী বলা আছে, একটা ইনফরমেশন দেওয়া আছে দেখতে পাচ্ছি, মানে মান দেওয়া আছে, লাস্টে পি অফ এ ওভার বি এর মান বের করতে বলেছে। দেখো তো আমি যদি এরকমভাবে পি অফ এ ওভার বি এর ওই ওপরের সূত্রে ফেলে বের করি, কারণ ওপরের সূত্র পি অফ এ ওভার বি, তাহলে এটার ফর্মুলা কী হয়, এটার ফর্মুলা হয় পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। দেখো তো এটা কী হবে 1 - পি অফ এ ইন্টারসেকশন বি, মানে যে ইনফরমেশন দেওয়া আছে, মানে যেগুলো দেওয়া আছে আমি সেগুলো লিখতে পারি পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি
বাই নিচে পি অফ বি। দেখো তো সবার মান বলে দেওয়া আছে। পি অফ এ বলা আছে হাফ, প্লাস পি অফ বি বলা আছে 1/3 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি বলা আছে 2/3, নিচে পিবি আছে 1/3। তাহলে 1 মাইনাস, দেখো তো ওপরে কত, উপরে 6 লসাগু, সেটা নিচে নামিয়ে দিলাম, এটা 1/3 হলো, 6 লসাগু দেখো এটা 3 হবে, এটা 2 হবে, মাইনাস এটা 4 হবে। তাহলে 1 মাইনাস এটা কাটাকুটি করলে এটা 2 হলো, ওপরে দেখো 1 আসবে, 1/2 ক্যালকুলেশন করলে এটা হাফ হয়ে গেল। কিন্তু এখানে কত আছে, এখানে আছে 1/3, তার মানে এটা হয়ে গেল ভুল। ঠিক আছে, অপশান বিবৃতি 1 সত্য, সরি বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য, মানে অপশান বি। চলো নেক্সট অঙ্কে যাওয়া। দেখো 37-এর যে অঙ্কটা আছে কিরকম করে করতে হবে, দেখো 37-এর অঙ্কটা বলছে একটি বাক্সে 1 1 1 2 3 3 সংখ্যাদের দিয়ে চিহ্নিত 6টি কার্ড রাখা আছে। এই বাক্সটি থেকে 2টি কার্ড যথেচ্ছভাবে বেছে নেওয়া হলো। এর ফলে যে দুটো সংখ্যা উঠল তাদের সমষ্টি এক্স হলে এক্সের মান। আচ্ছা, যে দুটো সংখ্যা উঠল তাদের সমষ্টি, আচ্ছা সংখ্যা কারা কারা উঠবে, আমি ধরলাম x1 সমসম্ভব চলক দ্বারা যে সংখ্যাগুলো উঠবে, আমি তো দুটো সংখ্যা মানে কি বলছে, দুটো কার্ড যথেচ্ছভাবে বেছে নেওয়া হলো, তাহলে আমি তো দুটো কার্ড বেছে নেবো। তাহলে আমি x1 দ্বারা প্রথম ধরো একটা কার্ড বাজবো, তাহলে একটা কার্ড বাজলে সেই সংখ্যাগুলো কী কী আসবে, 1 আসবে, অথবা 2 আসবে, অথবা 3 আসবে। তাহলে প্রবাবিলিটি অফ x1 = 1 কী হবে না, দেখো 1 যে পড়বে এই 6টার মধ্যে, তার সম্ভাবনা কত না, 3টে 1 আছে, টোটাল 6টা আছে, তাহলে কত হবে, হাফ। প্রবাবিলিটি অফ x1 = 2, 2 সংখ্যাটা পড়বে কত, কারণ 2 একবার আছে 6টার মধ্যে, 1 এর 6। আচ্ছা, প্রবাবিলিটি অফ x3 বলছি, x1 = 3, এটা দেখো 3 দুবার আছে, তাহলে 2/6 সমান হয়ে গেল 1/3। তাহলে এবারে এই x1 এর যদি আমি সম্ভাবনা বের করি, মানে এক্সপেকটেশন বের করি, তাহলে কী হবে, 1 × হাফ প্লাস 2 × 1/6 প্লাস 3 × 1/3, তাহলে কত হবে, এটা হবে হাফ, প্লাস এটা কাটাকুটি করলে 1/3 প্লাস 1, দেখো 6 লসাগু হবে, 3 হবে, 2 হবে, প্লাস 6 হবে, এটা হবে 11/6। এবারে দেখো, তাহলে প্রথম দেখো কি বলছে, এই বাক্স থেকে 2টি কার্ড যথেচ্ছভাবে বেছে নেওয়া হলো, এর ফলে যে দুটো সংখ্যা উঠলো তাদের সমষ্টি। তাহলে দেখো দুটো সংখ্যা উঠবে, তার মধ্যে প্রথম যে সংখ্যাটা উঠবে তার যে এক্সপেকটেশন কত, 11/16। তাহলে দুটো সংখ্যা উঠবে, তাদের যে এক্সপেকটেশন, তাহলে সেটা একটা x1 আর একটাও x1। ঠিক আছে, এটাকেই আমি কি বলছি, এটাকেই হচ্ছে এক্স দ্বারা ডিনোট করছি, মানে অ্যাকচুয়ালি ক্যাপিটাল X = x1 প্লাস x1। তাহলে কী হবে, এটা হয়ে যাবে তোমার E of x = E of x1 প্লাস E of x1, দ্যাট মিনস এটা হয়ে যাবে 11/6 প্লাস 11/6, এটা হবে দেখো, এটা হবে 22/6, 2 দেওয়া কাটলে 11/3। তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে অপশান বি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 38-এ একটা ইনফরমেশন দেওয়া আছে বিবৃতি 1-এ, কী বলছে, একটি যদিচ্ছ চল এক্সের প্রতিরূপ 1 2 10, তার মানে কী বলছে, এক্সের মানগুলো হচ্ছে 1 থেকে 10 হলে প্রবাবিলিটি অফ x > 0 = প্রবাবিলিটি অফ x < 10। এখানে দেখো প্রথম যে বিবৃতি, প্রথমে কী বলছে, প্রবাবিলিটি অফ x > 0, তাহলে প্রবাবিলিটি অফ x > 0 মানে কারা আসবে না, প্রবাবিলিটি অফ x > 0 মানে এক্সের মান 1 থেকে শুরু হবে, 1 2 এরকম করে কারা আসবে, এরকম করে হচ্ছে প্রবাবিলিটি অফ x = হচ্ছে 10 পর্যন্ত আসবে, কারণ এক্সের মান 1 থেকে 10 পর্যন্ত আছে। ওকে, আচ্ছা তার মানে দেখো, তার মানে প্রবাবিলিটি অফ x = 0 এর মান কী হতে হবে, এর মান হচ্ছে 1 হতে হবে। ওকে, এবারে গল্প হলো, এইটা সমান যদি প্রবাবিলিটি অফ x < 10 হয়, তাহলে কী হবে না, যখনই আমি x < 10 বলছি, তার মানে কি, তার মানে প্রবাবিলিটি অফ x 1 থেকে শুরু করে কত পর্যন্ত হবে না, প্রবাবিলিটি অফ x = 9। এবার দেখো এইটার সঙ্গে এইটা তখনই সমান হবে যদি এই জায়গাতে এর মান 0 হয়, এই জায়গাতে এর মান 0 হয়, কিন্তু এরকম কোনো ইনফরমেশন বলে দেওয়া নেই, তাহলে এটা আমি সত্য বলে ধরতে পারবো না, তার মানে এটা বিবৃতি 1 হলো মিথ্যা। এবার বিবৃতি 2 কী হবে না, পি অফ x > 1, তার মান হচ্ছে 1, তাহলে x > 1 মানে কি, এই পি অফ x > 0 যা পি অফ x > 1 তাই, x > 1 মানে এক্সের মান 1 থেকে শুরু হবে, 10-এ শেষ হবে। ঠিক আছে, তার মানে সবগুলো সম্ভাবনা, তাদের মানে তাদের যোগফল তাহলে কত হবে, 1 হবে। তার মানে কী হলো, বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য, অপশান বি অ্যান্সার। তাহলে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 39-টা বইয়ের অঙ্ক, এক্স একটা সমসম্ভব চলক, তার মধ্যক বলে দেওয়া আছে, তার মানে এক্সপেকটেশন অফ এক্স দেওয়া আছে কত, 10, এক্সপেকটেশন অফ এক্স সমান 10। আচ্ছা, ভেরিয়েন্স অফ এক্স দেওয়া আছে, ভেরিয়েন্স অফ এক্স হচ্ছে 25। আচ্ছা, এবারে দেখো তো ওয়াই একটা রিলেশন বলে দেওয়া আছে, ওয়াই = এটা একদম বইয়ের অঙ্ক, এক্স মাইনাস বি, তার মধ্যক বলা আছে, মানে এক্সপেকটেশন অফ ওয়াই সমান বলা আছে 0। তাহলে এখান থেকে দেখো তো ই অফ এক্স মাইনাস বি সমান 0, তাহলে এক্সপেকটেশনের যদি আমি ফর্মুলা ফেলি, তাহলে ই অফ এক্স মাইনাস বি সমান 0, ই অফ এক্সের মান 10 বলে দেওয়া আছে, তাহলে এটা হবে 10a মাইনাস বি সমান 0। ওকে, আচ্ছা এবার থেকে দেখো তো, এবার থেকে ভেরিয়েন্স অফ ওয়াইয়ের মান বলে দেওয়া আছে, ভেরিয়েন্স অফ ওয়াইয়ের মান 1, তাহলে এটা হবে ভেরিয়েন্স অফ এক্স মাইনাস বি সমান 1, ভেরিয়েন্সের ফর্মুলা ফেললে a স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স সমান হচ্ছে 1,
তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার, ভেরিয়েন্স অফ এক্স মানে 25 ইকুয়াল টু 1, তার মানে এ সমান প্লাস মাইনাস 1/5। তাহলে দেখো এ সমান যদি 1/5 হয় তাহলে বি সমান কত হবে, দেখো 10, এখানে 1/5 পুট করলে বির মান 2, তাহলে দেখো আমার অপশান বি অ্যান্সার আসবে, এর মান হচ্ছে 1/5, বি সমান 2। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া। দেখো লাস্ট যে 40-এর অঙ্কটা আছে এটাও খুব বড় একটা অঙ্ক, দৈত্যাকার অঙ্ক, কারণ চেয়েছে সমপার্থক্য। ঠিক আছে, মিন টিন চাইলে তবু একটা হতো, সমপার্থক্য চেয়েছে। দেখো এটা মানে অ্যাকচুয়ালি এটা এমসিকিউর জন্য নয়, অবশ্যই নয় এগুলো, তাও মিন চাইলে ঠিক আছে, মিন পর্যন্ত ঠিক আছে, বা ভেরিয়েন্স পর্যন্ত তাও মানা যায়। আচ্ছা দেখো তো এটা কি, এটা 7 আর বলছে 0 অন্যথায়, মানে কি হবে, এক্সের মান তুমি 1 থেকে 7 পর্যন্ত, বাকিগুলোর ক্ষেত্রে সম্ভাবনা 0, মানে বাকিগুলোর ক্ষেত্রে আমরা নেবো না, এক্সের মান 1 থেকে 7 পর্যন্ত নেবো। ওকে, আচ্ছা কী চেয়েছে, সমপার্থক্য বের করতে গেলে আমরা জানি কী লাগবে, EX লাগবে, মানে ই অফ এক্স স্কোয়ার লাগবে, সেই দুটো থেকে ভেরিয়েন্স বের হবে, তারপরে আমরা তার রুট করলে, ভেরিয়েন্সের রুট করলে সমপার্থক্য চলে আসবে। দেখো এটা যদি তোমরা যদি না বুঝে দেখো, আমি দেখো এটা ছক করে দিচ্ছি, এটা একটু লেন্দি হবে। ঠিক আছে, দেখো এটা কি হবে, দেখো এটা আমি একটা ছক করে দিচ্ছি, সেটা ছকটা কি না, ছকটা হলো এরকম, যদি কারোর বুঝতে অসুবিধা, দেখো এইটা এক্স, এইটা প্রবাবিলিটি অফ এক্স, এই হচ্ছে গল্প। দেখো এক্সের মান কতদিন নেবে না, এক্সের মান 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, কারণ 7-এর পর থেকে সব সম্ভাবনা 0, সে নেওয়া না নেওয়ার সময়। ঠিক আছে, তাই নেবো না। দেখো তো এক্সের মান 1 হলে তাহলে কী হবে, এক্সের মান 1 হলে তার সম্ভাবনা কি, এক্স ইকুয়াল টু যখন 1, তার সম্ভাবনা এইটা দেওয়া আছে, তাহলে কী আসবে, এক্সের মান 1 পুট করো, করলে 1 + 1 2, এটা হবে 2k, তাহলে এটা হবে 2k। এক্সের মান 2 পুট করো, তাহলে কী হবে, 2 + 1 3, এটা হবে 3k। এক্সের মান 3 পুট করো, তাহলে কত হবে, 3 + 1 4, এটা যাবে 4k। এক্সের মান 4 পুট করো, এটা হবে 5k। ব্যাস, এই হলো গল্প। এবার দেখো যেই এক্সের মান 5, তখন আমি কে এর মান, তখন আমি এক্সের মান এখানে পুট করবো, তাহলে এক্সের মান 5 হলে তাহলে এটা হবে 10k। এক্সের মান 6 হলে কত হবে, 12k। আর এক্সের মান 7 হলে কত হবে, 14k। ওকে, তাহলে এই হলো গল্প। এবারে এখান থেকে তোমার কে এর মান বের করবে, কে এর মান কি, সবগুলো যোগ করলে, দেখো এগুলো সবগুলো যোগ করলে দেখবে এটা আসবে হচ্ছে 50 কে সমান 1, তাহলে এখান থেকে কে এর মান চলে আসবে কত, 1/50। ওকে, এবারে তুমি এখান থেকে কী করবে, এখান থেকে এক্সপেকটেশন বের করবে। এক্সপেকটেশন বের করা আমি শিখেছি, যদি না দেখে থাকো আমার চ্যানেলে যাও, ডিটেলসে সব পড়ানো আছে, এসএনতে স্যারের পুরো বইয়ের সলিউশন করানো আছে, অবশ্যই দেখে নিও। এক্সপেকটেশন অফ এক্স বের করবে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করবে, তারপর এখান থেকে ভেরিয়েন্স বের করবে, ভেরিয়েন্স অফ এক্স বের করবে, এবং সবার লাস্টে সমপার্থক্য বের হবে, সমপার্থক্য মানে √ভেরিয়েন্স অফ এক্স। আচ্ছা ভেরিয়েন্স অফ এক্সের সূত্র কি, ভেরিয়েন্স অফ এক্সের সূত্র হচ্ছে EX স্কোয়ার মাইনাস EX তার হোল স্কোয়ার, এটা বের করবে। ঠিক আছে, এগুলো বের করবে, দেখবে অ্যান্সার চলে আসবে। তাহলে আজকের ক্লাসটা এতদূর থাক, আবার নেক্সট ক্লাসে হাজির হবো এরকম কিছু কোশ্চেনের সলিউশন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।